সালামু আলাইকুম। প্রিয় নবম দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ত্রিকোণমিতি বিষয়টা আসলে তোমাদের কাছে কেমন লাগে? তোমাদের অনেকেই বলে যে ত্রিকোণমিতি বিষয়টা আসলে স্যার আমরা খুব সহজে বুঝতে পারি না, বা ত্রিকোণমিতি জিনিসটা কি, এর প্রয়োগটা কি, এটা কি কাজে লাগে, বা এটা আমরা কেন ব্যবহার করব, এই সম্পর্কে তোমরা বিভিন্ন ধরনের প্রশ্ন করো। আসলে ত্রিকোণমিতি বিষয়টা তোমার না বোঝার একটাই কারণ, সেটা হচ্ছে এর বেসিক যে বিষয়, ত্রিকোণমিতির যে বেসিক জিনিস, এইটা তুমি যদি না বুঝতে পারো, বা ত্রিকোণমিতিকে তুমি যদি ফিল যদি না করতে পারো, তাহলে ত্রিকোণমিতি বিষয়টা তোমার কাছে আসলে দুর্ভেদ্যই থেকে যাবে। এই কারণেই বেসিক যে না জানা এবং ত্রিকোণমিতির বিষয়টাকে ভিতর থেকে ফিল না করার কারণে দিনের পর দিন, মাসের পর মাস আমাদের দেশের স্টুডেন্টরা ত্রিকোণমিতি সম্পর্কে আসলে একটা মানে ধোঁয়াশার মধ্যে থেকেই তারা কিন্তু এসএসসি পর্যায়ে শেষ করে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হয়। আসো আমরা আজকে ত্রিকোণমিতির একদম ধরে ধরে বেসিক ক্লিয়ার করার পরে আমরা যে ম্যাথমেটিক্স যেগুলো আছে, অর্থাৎ বইয়ের যে ম্যাথ আছে এবং পাশাপাশি সৃজনশীল যে ম্যাথ আছে, অর্থাৎ আমাদের আজকের এই ক্লাসটা আসলে প্রথমে বেসিক সম্পর্কে আলোচনা করব এবং তারপরে যতদূর সম্ভব আমি তোমাদেরকে বইয়ের যে ম্যাথগুলো আছে এগুলো সলভ করার চেষ্টা করব এবং ধারাবাহিকভাবে এই ত্রিকোণমিতির যে বিভিন্ন বোর্ড কোশ্চেন সিকিউ এগুলো আমরা সলভ করার চেষ্টা করব। চলো আমরা প্রথমেই শুরু করি। ত্রিকোণমিতি কথার মধ্যেই কিন্তু দেখো মানে বিষয়টা, ত্রিকোণমিতির যে আসল যে রহস্য এটা কিন্তু লুকিয়ে আছে। ত্রি শব্দের অর্থ আসলে তিন, আর কোণ মানে তুমি জানো দুটি রেখার মিলন স্থলে কোণ উৎপন্ন হয়, আর মিতি শব্দের অর্থ আমরা জানি পরিমাপ। তাহলে বিষয়টা কি দাঁড়ালো তোমার কাছে? বিষয়টা দাঁড়ালো এমন, তিন কোণের পরিমাপ। তাহলে নিশ্চয় তুমি এতক্ষণে বুঝতে পারলে তিন কোণটা থাকে কোন আকৃতির। তাহলে তিন কোণ থাকে তুমি জানো ত্রিভুজের। তাহলে এইখান থেকে আবার একটা প্রশ্ন, ত্রিভুজ হলেই কি সেইখানে সেই ত্রিভুজের তিন কোণের পরিমাপ করলেই কি আসলে ত্রিকোণমিতির যে সূত্রাবলী আছে বা ত্রিকোণমিতির যে নিয়ম কানুন আছে এগুলো যে কোনো ত্রিভুজ হলেই কি সেইখানে প্রয়োগ করা যাবে? বিষয়টা আসলে এমন নয়। ত্রিকোণমিতির যে অনুপাতগুলো আছে বা ত্রিকোণমিতির যে সূত্রগুলো আছে বা ত্রিকোণমিতির যে নিয়ম কানুন কায়দা কৌশলগুলো আছে, এইগুলো শুধুমাত্র তুমি যদি নিশ্চিত হও যে আমার এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, তবেই এই ত্রিকোণমিতির অনুপাত বা ত্রিকোণমিতির সূত্রগুলো প্রযোজ্য হবে। তাহলে প্রথমেই ত্রিকোণমিতি জানতে হলে তোমাকে আগে সমকোণী ত্রিভুজের একটা রহস্য আছে, সেই রহস্যটা মানে বুঝতে হবে। সমকোণী ত্রিভুজটা আসলে কি বোঝায়? সমকোণী ত্রিভুজ, তার আগে আমি ত্রিকোণমিতি একটু লিখি। ত্রিকোণমিতি, ত্রিকোণমিতি বিষয়টা হচ্ছে এরকম, ত্রি শব্দের অর্থ তিন, তিন, আর কোণ মানে তো বোঝোই তুমি দুটি রেখার মিলন স্থলে কোণ উৎপন্ন হয়। আচ্ছা, আর মিতি শব্দের অর্থ জানো তুমি পরিমাপ, পরিমাপ। তাহলে ত্রিকোণমিতি শব্দের শাব্দিক অর্থ, অর্থাৎ এটাকে যদি তুমি মানে বিশ্লেষণ করো তাহলে তুমি পালে তিন কোণের পরিমাপ। তিন কোণের পরিমাপ, এটা কোণ, তিন কোণের পরিমাপ। তাহলে তিন কোণের পরিমাপ থেকেই আসলে ত্রিকোণমিতির সৃষ্টি। তাহলে তিন কোণ থাকে কিন্তু ত্রিভুজের। এখন কথা হচ্ছে ত্রিভুজ কিন্তু বাহুর উপর ভিত্তি করে তিন প্রকার এবং কোণের উপর ভিত্তি করে তিন প্রকার। বাহুর উপর ভিত্তি করে ত্রিভুজ হচ্ছে তিন প্রকার, সেটা হচ্ছে এরকম: সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ। আর কোণের উপর ভিত্তি করে আবার ত্রিভুজ তিন প্রকার, একটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ, একটা স্থূলকোণী ত্রিভুজ, আর একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে ত্রিকোণমিতি তোমাকে সাজেস্ট করতেছে যে আমার যে কায়দা কৌশলগুলো আছে, নিয়ম কানুনগুলো আছে, এই নিয়ম কানুনগুলো যদি ত্রিভুজটা সমকোণী হয় তবেই আমি ওই জায়গাতে প্রযোজ্য হব, অর্থাৎ ওই জায়গাতে আমি আমার প্রভাবটা খাটাবো বা বিস্তার করতে সমর্থ হবে। তাহলে মোট কথা এতক্ষণ আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম, এটা নিশ্চিত হলাম যে ত্রিকোণমিতির যে অনুপাতগুলো আছে এই অনুপাতগুলো শুধুমাত্র ত্রিভুজ যদি সমকোণী হয় তবেই সেই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই ত্রিকোণমিতির অনুপাতগুলো প্রযোজ্য হবে। আসো আমরা সমকোণী ত্রিভুজ জিনিসটা কি সেটা একটু বুঝি। তুমি জানো যে ত্রিভুজের একটি কোণের পরিমাপ এক সমকোণ বা 90 ডিগ্রি। এই যে এই কোণটা 90 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি কোণের সিম্বল এটা। তাহলে এই যে 90 ডিগ্রি কোণ, তাহলে এই কোণকে 90 ডিগ্রি যেহেতু আমরা স্বীকৃতি দিলাম, তাহলে এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ। নাম দিলে তুমি দিতে পারো এ বি সি একটা ত্রিভুজ, যার বিকোণ সমান কত ডিগ্রি? বিকোণ সমান 90 ডিগ্রি। তাহলে সুতরাং বলা যায় ত্রিভুজ এ বি সি একটি কি সমকোণী ত্রিভুজ।
তাহলে এই যে সমকোণী ত্রিভুজ আছে, এই সমকোণী ত্রিভুজের বিভিন্ন বাহুর মাপ বা কোণের মাপগুলো যে আছে, এই সমস্ত উপাত্তগুলো অর্থাৎ বাহু এবং কোণ, এই তিনটা বাহু এবং তিনটা কোণ, এইগুলোর পরিমাপ সম্পর্কে আমরা যে সহজে এই ত্রিকোণমিতির অনুপাতগুলো নিয়ে আমরা এই ত্রিভুজের সহজেই পরিমাপ করতে পারি। তাহলে প্রথমেই তোমাকে জানতে হবে এই সমকোণী ত্রিভুজের একটা কোণ তো 90°। তাহলে আর দুইটা কোণ কত, এই কোণ এবং এই কোণ কত, এইটা জানার আগে তোমাকে প্রথমে বুঝতে হবে, তুমি জানো যে একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি বা যোগফল 180°। তাহলে এই একটা কোণ যদি 90° হয়, তাহলে এই কোণ এবং এই কোণ, এই দুইটা কোণের যোগফলও কত ডিগ্রি? অবশ্যই 90°। তাহলে দেখো 90 আর এইটা 90 আর এই দুইটা কোণের যোগফল 90, তার মানে 180° হয়েছে। বাট এই এ কোণ এবং সি কোণ, এরা প্রত্যেকটা কোণই কিন্তু 90° অপেক্ষা ছোট। অর্থাৎ এই দুইটা কোণের যোগফল 90°, কিন্তু ইন্ডিভিজুয়ালি ভাবে এ কোণও 90° চেয়ে ছোট, সি কোণের পরিমাপও 90° চেয়ে ছোট। আর আমরা জানি 90° চেয়ে ছোট কোণকে বলা হয় সূক্ষ্মকোণ। তার মানে এই যে এ কোণটাও সূক্ষ্মকোণ, সি কোণটাও সূক্ষ্মকোণ, এ কোণটাও কি কোণ? সূক্ষ্মকোণ। এবং অনুরূপভাবে এই যে এ কোণটাও সূক্ষ্মকোণ, সি কোণটাও সূক্ষ্মকোণ, এ কোণটা এখানে সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ। আচ্ছা, সূক্ষ্মকোণ তো আমরা পাইলাম। এখন তুমি সাধারণত তুমি এইভাবে একটা ত্রিভুজ আঁকায়া, এই দিকে দেখো এ বি সি, তুমি যেটাতে অভ্যস্ত সেটা হচ্ছে এই ত্রিভুজের এই বাহুর নাম বললে তুমি বলতে পারছো স্যার এই বাহুর নাম আসলে এ বি বাহু। এই বাহুর নাম যদি তোমাকে আমি বলতে বলি, তাহলে তুমি অবশ্যই বলবা, নিশ্চয়ই বলবা বিসি বাহু, এবং এই বাহুর নাম কি? এসি বাহু। তাহলে এই যে সমকোণী যে ত্রিভুজ আমাদের সামনে চলে আসছে, এই ত্রিভুজের এই বাহু তো এবি, এটা বিসি আর এটা এসি, পাশাপাশি এটা একটা সমকোণী ত্রিভুজ হওয়ার কল্যাণে বা সমকোণী ত্রিভুজ হওয়ার বদৌলতে এটার এবি বা বিসি বা এসি নাম ছাড়াও তিনটা ওয়ার্ড আছে, সেই তিনটা ওয়ার্ডে তোমার এই তিনটা বাহুকে নামকরণ করা হয় বা অভিহিত করা হয়। সেটা কি? প্রথমে আমরা দেখব এই যে 90° কোণ, তাহলে 90° কোণের খেয়াল করে দেখো, এই 90° কোণের সাতের বাহু কিন্তু এই যে বিসি এবং সাতের বাহু এবি, অর্থাৎ 90° কোণ সৃষ্টিকারী বাহুর নাম হচ্ছে বিসি বাহু এবং এবি বাহু। বাট এই 90° কোণের সরাসরি বিপরীত বাহু কিন্তু এসি, এই যে এই এসিটা, এই এসি বাহুটা এই 90° কোণের সরাসরি বিপরীত বাহু। সুতরাং এই এসি বাহুকে তুমি বলবা হচ্ছে অতিভুজ, অতিভুজ। তার মানে তুমি এই সমকোণী ত্রিভুজের এই যে 90°-র বিপরীত বাহু, এটাকে অতিভুজ বলা হয়, এটা তুমি জানলা। তাহলে যে কোনো ভাবেই ত্রিভুজটা যদি সমকোণী হয় তুমি জানো, তাহলে তার সরাসরি 90° কোণের বিপরীত বাহুটার নাম কি হবে? অতিভুজ। আজ থেকে আমরা শিখবো যে 90° কোণের বিপরীত বাহুটার নাম হচ্ছে অতিভুজ। তাহলে বাকি থাকলো আরো দুইটা বাহু, এই একটা বাহু এবং এই একটা বাহু। এখন দেখো আমি একটু এই পাশে মিশিয়ে দিই, এই ত্রিভুজটা এখানে আমি আঁকাই, তাহলে সেম ত্রিভুজটা এখানে আমি একটু আঁকায় দিয়ে বুঝাচ্ছি। দেখো এটা হচ্ছে এ বি সি, তাহলে এই কোণটা তো 90° গেল, আর এই কোণের বিপরীত বাহু এটা অতিভুজ হলো। বাট এখন এই জায়গাতে সমকোণী ত্রিভুজ হওয়ার বদৌলতে এখানে তিনটা নাম থাকবে বাহুর, একটা অতিভুজ তো আমরা কনফার্ম করলামই, আর দুইটা বাহু, একটা হচ্ছে ভূমি আর একটা হচ্ছে লম্ব, একটা ভূমি আর একটা লম্ব। তাহলে তুমি ক্লাস 5 থেকে 8 পর্যন্ত তুমি যে কনসেপ্ট নিয়ে বড় হয়েছো সেটা হচ্ছে এরকম যে এই যে ভূমি বরাবর অর্থাৎ ভূমির সমান্তরালে আনুভূমিক ভাবে যে বাহুটা থাকে সেটা হচ্ছে ভূমি, এটাকে তুমি ভূমি নামে জানছো এতদিন বা চিনছো। আর এটা হচ্ছে লম্ব, লম্বা ভাবে উপরের দিকে উঠে যাচ্ছে, এটার নাম হচ্ছে কি? লম্ব। এটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে কি? ভূমি। তোমার ক্লাস 5 থেকে 8 পর্যন্ত এই কনসেপ্ট তোমার ঠিক আছে, ঠিক আছে, এটা ভূমি আর এটা লম্ব, এটাও ঠিক আছে। বাট তুমি এখন ক্লাস 9-এ উঠছো, এখন তোমার জানতে হবে এই যে 90°-র ব্যতীত এই কোণটা 90° ছোট, তার মানে এই কোণটা সূক্ষ্মকোণ এবং এই কোণটাও তো সূক্ষ্মকোণ। এখন কোনটা ভূমি কোনটা লম্ব সেটা নির্ভর করবে এই যে সূক্ষ্মকোণের উপর। তুমি এই ত্রিভুজের এই কোণটাকে যদি সূক্ষ্মকোণ ধরো, অর্থাৎ এই যে সি কোণের সাপেক্ষে তুমি যদি ভূমি লম্ব বিবেচনা করো, তাহলে এইখানে হবে এই যে সি কোণ, যখন সি কোণ সূক্ষ্মকোণ অর্থাৎ সি কোণ, সি এটাকে আমরা থিটা ধরলাম, থিটা যখন সূক্ষ্মকোণ, যখন থিটা যখন সূক্ষ্মকোণ, থিটা যখন সূক্ষ্মকোণ তখন কি হবে বলো? তখন ভূমি হবে তোমার
এই যে কোণ সংলগ্ন যে বাহু অর্থাৎ থিটা কোণ সংলগ্ন বাহু হচ্ছে বিসি, এটা হচ্ছে ভূমি। আর সূক্ষ্ম কোণ যেহেতু থিটা, এই যে সি কোণটাকে থিটা ধরছে, তাহলে থিটা সূক্ষ্ম কোণ, এই সূক্ষ্ম কোণের সরাসরি বিপরীত বাহু হচ্ছে এবি। দেখো এই থিটা কোণের সাতের বাহু হচ্ছে বিসি এবং সাতের বাহু এসি। এসি তো অতিভুজ আগেই শেষ, আর গল্প শেষ। এখন থাকলো বিসি এবং হচ্ছে এবি। তাহলে সূক্ষ্ম কোণ সৃষ্টিকারী সূক্ষ্ম কোণ সংলগ্ন বাহুকে বলবো আমরা ভূমি, আর সূক্ষ্ম কোণের সরাসরি বিপরীত বাহুকে বলবো লম্ব। তার মানে তুমি এখানে পাচ্ছ কিন্তু লম্ব হচ্ছে এবি, তাহলে লম্ব এবি। তাহলে এটা যখন সূক্ষ্ম কোণ থিটা, তখন কিন্তু তোমার ভূমি হচ্ছে বিসি, বিসি আর লম্ব হচ্ছে এবি। বাট সূক্ষ্ম কোণ কিন্তু তোমার এ কোণটাও কিন্তু সূক্ষ্ম কোণ হইতে পারে, হইতে পারে না, পারে না। তুমি এখন সূক্ষ্ম কোণ যদি এ কোণের সাপেক্ষে চিন্তা করো যে এটা যদি সূক্ষ্ম কোণ, এটাকে নাম দিলাম আমি আলফা। তাহলে সূক্ষ্ম কোণ যদি আলফা হয়, ধরো এখানে আলফা সূক্ষ্ম কোণ, সূক্ষ্ম কোণ সূক্ষ্ম কোণ আলফা হলে, সূক্ষ্ম কোণ আলফা হলে তাহলে লম্ব কি হবে দেখো তো, লম্ব, লম্ব এই যে সূক্ষ্ম কোণ আমরা এই মাত্র শিখলাম যে সূক্ষ্ম কোণের সরাসরি বিপরীত বাহু হচ্ছে লম্ব। তার মানে এই যে আলফা কোণ বা এ কোণ যে নামে ডাকো না কেন, এই এ কোণের সরাসরি বিপরীত বাহু বিসি, তার মানে লম্ব হবে বিসি। আর ভূমি হবে, আমরা জানি সূক্ষ্ম কোণ সংলগ্ন বাহুকে বলবো আমরা ভূমি। তার মানে ভূমি এই জায়গাটা হচ্ছে ভূমি সমান হচ্ছে তোমার এবি। ভূমি কি এবি। তাহলে দেখো এই ত্রিভুজেরই ক্ষেত্রে দেখো যখন সূক্ষ্মকোণ চেঞ্জ হচ্ছে, তখন কিন্তু লম্বও চেঞ্জ হচ্ছে, ভূমিও চেঞ্জ হচ্ছে। তার মানে তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে এটা একটা সমকোণী ত্রিভুজ, সে এই টাইপের একটা সমকোণী ত্রিভুজ দিল তোমার কাছে, ধরো এরকম একটা সমকোণী ত্রিভুজ, এখন বলিচ্ছে যে এটা এ বি সি, তোমার প্রশ্ন করলো বলো তো যে এই ত্রিভুজের লম্ব কোনটা, ভূমি কোনটা? তাহলে তুমি কিন্তু, তোমার উচিত হবে ওনাকে, ওই প্রশ্নকর্তাকে জিজ্ঞেস করা যে আপনি আগে বলে দেন আমাকে যে সূক্ষ্মকোণ কোনটার সাপেক্ষে আমি ধরবো, অর্থাৎ সি কোণকে সূক্ষ্মকোণে হিসেবে বিবেচনায় নিব না এ কোণকে সূক্ষ্মকোণ হিসেবে বিবেচনায় নিব, আপনি বলে দেন সূক্ষ্মকোণ কোনটা। যদি উনি বলে দেন যে এ কোণটা সূক্ষ্মকোণ, তখন তুমি বলবা লম্ব হচ্ছে বিসি, কারণ সূক্ষ্মকোণের বিপরীত বাহু লম্ব। আর ভূমি হচ্ছে সূক্ষ্মকোণের সংলগ্ন বাহু হচ্ছে ভূমি। আর অতিভুজ তো তোমার হচ্ছে একদম ফিক্সড, সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলা হয় এসি। আবার যদি উনি বলেন যে সূক্ষ্মকোণটা যদি সি হয়, যদি সি সূক্ষ্মকোণ আমি ধরে দিলাম, তুমি বলো এখন লম্ব কোণটা ভূমি কোণটা, তখন কিন্তু তোমাকে বলতে হবে সি কোণের বিপরীত বাহু এবি, সুতরাং এবি হচ্ছে লম্ব আর বিসি হচ্ছে ভূমি। আর এসিটা তো অতিভুজ চেঞ্জ, মানে অতিভুজ তো এটা তো তোমার ফিক্সড একদম। অর্থাৎ বিষয়টা এরকম যে ধরো তোমার ক্লাসের টিচার, তার একটা চেয়ার আছে, তাহলে ওই চেয়ারে তুমি কিন্তু চাইলেই বসতে পারবে না, এটা ম্যানার না, বা এটা কোনো হচ্ছে স্টুডেন্টের বৈশিষ্ট্য হতে পারে না। তাহলে ওই চেয়ারটা কিন্তু ফিক্সড। তেমনি ভাবে সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহুটা 90 ডিগ্রির সরাসরি বিপরীত বাহুটা অতিভুজ, এটার কোনো পরিবর্তন হবে না, এটা ফিক্সড। বাট তুমি যে জায়গায় বসছো, তোমার বন্ধু কিন্তু চাইলেই, তোমার বন্ধুর যদি শক্তি বেশি থাকে তোমার চেয়ে, তো তোমার জায়গা প্রতিস্থাপিত করে তোমাকে সরাইয়া দিয়ে কিন্তু তোমার বন্ধু তোমার জায়গায় দখল করতে পারে। অথবা তোমার বন্ধুর চেয়ে তুমি যদি শক্তিশালী হও, তাহলে তুমি কিন্তু তোমার বন্ধুর জায়গা দখল করতে পারো। বিষয়টা হচ্ছে এরকম, সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটা অতিভুজ, এটা একদম ফিক্সড। বাট ভূমি এবং লম্ব চেঞ্জ হবে কিভাবে? সূক্ষ্মকোণ ধরার সাপেক্ষে। যদি সূক্ষ্মকোণ তুমি ধরো একটা, তাহলে লম্ব হবে তার বিপরীত বাহু, আর সূক্ষ্মকোণ যদি আর একটা ধরো, তাহলে সে তার লম্ব হবে আর তার বিপরীত বাহু। তার মানে আমরা কিন্তু ভূমি, লম্ব, অতিভুজ চিনলাম। তাহলে চলে আসো আর একবার আমি বুঝাইয়া দিই। দেখো এই জিনিসটা এরকম, ধরো এইবার ধরো ত্রিভুজের আকৃতি এরকম, সমকোণী ত্রিভুজ, বাট আকৃতিটা এরকম দিল, ধরো এরকম। আচ্ছা এই টাইপের একটা ত্রিভুজ আঁকানো হোক, এই যে এই টাইপের একটা ত্রিভুজ, ধরো এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, এটা সি, এ বি সি ত্রিভুজ। আর এই কোণটা তো 90 ডিগ্রি ফিক্সড, এটা 90 ডিগ্রি সিম্বল, এই যে এটা 90 ডিগ্রি কোণের চিহ্ন, এটা এই 90 ডিগ্রি লেখা না থাকলেও তোমাকে এটা ধরতে হবে। এখন বলা হলো যে বলতো এই ত্রিভুজের সূক্ষ্মকোণ মানে ভূমি কোণটা, লম্ব কোণটা, আর হচ্ছে অতিভুজ কোণটা। তাহলে তুমি কিন্তু সরাসরি বলবা বি কোণ যেহেতু 90 ডিগ্রি, সুতরাং বি কোণের বিপরীত বাহু হচ্ছে এসি, সুতরাং এসি হচ্ছে সূক্ষ্মকোণ, অতিভুজ। এখন লম্ব কোণটা, ভূমি কোণটা, এটা ওই প্রশ্নকর্তাকে বলবা যে আপনি সূক্ষ্মকোণ ধরাইয়া দেন, আপনি বলেন যে সূক্ষ্মকোণ এ ধরবো না সি ধরবো। যদি উনি বলেন সূক্ষ্মকোণ এ, তাহলে লম্ব বলবা হচ্ছে বিসি। আর যদি উনি বলেন সূক্ষ্মকোণ হচ্ছে সি, তাহলে লম্ব বলবা হচ্ছে এবি।
তাহলে সূক্ষ্মকোণ আমি ধরলাম এখানে আলফা, আর এটার ক্ষেত্রে ধরলাম হচ্ছে বিটা। তাহলে এইখানে আমরা লিখতে পারি না এরকম, দেখো তো তুমি কি লিখতে পারো, আলফা কোণের জন্য লম্ব, আলফা কোণের জন্য লম্ব, এই যে আলফা এটা যখন সূক্ষ্মকোণ তখন এইটা আলফা কোণের বিপরীত বাহু হচ্ছে বিসি, তার মানে লম্ব হচ্ছে বিসি হবে। আর ভূমি কি হবে, ভূমি হবে আলফা কোণ, অর্থাৎ এই কোণ সৃষ্টিকারী কোণ সংলগ্ন বাহুকে বলা হয় ভূমি এবি। এরপরে বিটা কোণের জন্য অতিভুজ তো লেখার কোনো প্রয়োজন নেই, বাট কারণ অতিভুজ হচ্ছে আলফা কোণের জন্য এসি, তোমার হচ্ছে বিটা কোণের জন্য অতিভুজ এসি, সুতরাং আমি কিন্তু অতিভুজটাকে স্কিপ করে গেলাম। এখন দেখো বিটা কোণের জন্য এটার ক্ষেত্রে লম্ব কি হবে, এটার ক্ষেত্রে লম্ব হবে তোমার বিটা কোণ, যখন এটা বিটা কোণ তাহলে বিটা কোণের সরাসরি বিপরীত বাহু এবি, তার মানে এবি হচ্ছে তোমার হচ্ছে লম্ব, আর ভূমি কি, ভূমি হচ্ছে তোমার বিটা কোণ, তাহলে ভূমিও হবে তোমার হচ্ছে এস বিসি, ভূমি হচ্ছে বিসি। দেখো ভূমি বিসি, তার মানে এই ক্লাস 5 থেকে ক্লাস 8 পর্যন্ত যে কনসেপ্ট নিয়ে আমরা বড় হয়েছি, ক্লাস 9-এ এসে কিন্তু পুরোটাই কিন্তু তার রিভার্স হয়ে গেল, অর্থাৎ ওইটাও থাকবে পাশাপাশি আর একটা নতুন জিনিস যুক্ত হলো। তাহলে আজ থেকে আমরা কি বলতে পারবো না যে সূক্ষ্মকোণের সাপেক্ষে লম্ব হবে এবং সূক্ষ্মকোণের সাপেক্ষে ভূমিও হবে, বাট অতিভুজটা থাকবে সবসময় আনচেঞ্জ, অর্থাৎ অপরিবর্তনশীল। তাহলে এই বিষয়টা গেল। আর তোমার এই যে জেনারেল গণিত বইয়ে এই যে দেখো এইখানে যে লম্বটা লেখা আছে, এই লম্ব, এই যে লম্ব, এই লম্বটাকে আর একটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে এই যে লম্বটা আসলে উৎপত্তি কোথায়, এই যে সূক্ষ্মকোণ যেটা ধরছো তার সরাসরি বিপরীত বাহু লম্ব না, তোমার বইয়ে লম্ব লেখা নাই, তোমার বইয়ে লেখা আছে লম্ব, লম্বর পরিবর্তে তোমার বইয়ে লেখা আছে বিপরীত বাহু, বিপরীত বাহু। লম্বর পরিবর্তে বিপরীত বাহু বলার যথেষ্ট কারণ আছে, কারণ তুমি জানো সূক্ষ্মকোণের বিপরীত বাহুকেই যেহেতু লম্ব বলা হচ্ছে, সুতরাং এইখানে লম্ব না বলে তোমাকে বলছে লম্বর পরিবর্তে বিপরীত বাহু। আর সূক্ষ্মকোণ সংলগ্ন, অর্থাৎ এই যে সূক্ষ্মকোণ, এই সূক্ষ্মকোণ সংলগ্ন বাহুকে বলা হচ্ছে তোমার ভূমি, তাহলে এটাকে ভূমি বলা হচ্ছে। তাহলে ভূমি, এই যে ভূমি এটা, আর তোমার বইয়ে ভূমির পরিবর্তে যে ওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু, এইটা হচ্ছে সন্নিহিত বাহু। তাহলে তুমি লম্বর পরিবর্তে চাইলে কিন্তু বিপরীত বাহু নামে ডাকতে পারো, এবং ভূমির পরিবর্তে তুমি কিন্তু সন্নিহিত বাহু নামে ডাকতে পারো। আসলে লম্বর পরিবর্তে বিপরীত বাহু এবং ভূমির পরিবর্তে সন্নিহিত বাহু, এই মানে শব্দগুলো বলার কিন্তু আসলে প্র্যাকটিস আমাদের কেউ আসলে করি না, বা আমরা আসলে বলতেও চাই না। তুমি জাস্ট মনে রাখবা লম্ব মানে বিপরীত বাহু আর ভূমি মানে সন্নিহিত বাহু। কেউ কিন্তু বলে না, কজন বলে যে এই ভূমি মানে সন্নিহিত বাহু আর লম্বর পরিবর্তে ও বিপরীত বাহু বলে, আসলে সে সব সময় কিন্তু বলে, স্যার হোক স্টুডেন্ট হোক বাংলাদেশের যে কোনো লোক আসলে এটাই বলে লম্ব ভূমি অতিভুজ। তাহলে সামগ্রিকভাবে আমরা প্রথমে সমকোণী ত্রিভুজ চিনলাম, এবং সমকোণী ত্রিভুজের প্রত্যেকটা বাহু ভূমি, লম্ব, অতিভুজ, এই তিনটা বাহু আমরা সম্পর্কে জানলাম। তাহলে এই যে সমকোণী ত্রিভুজের সামগ্রিক বিষয়টা চলে গেল, এরপরে তোমাকে বুঝতে হবে, কারণ সমকোণী ত্রিভুজ ছাড়া তো তোমার উপায় নেই, ত্রিকোণমিতির যে অনুপাতগুলো আছে এই অনুপাতগুলোর কোনো ক্ষমতা নেই যদি ত্রিভুজটা সমকোণী না হয়। ত্রিভুজ যদি সমকোণী না হয় তাহলে ত্রিকোণমিতির কোনো সূত্রের ক্ষমতা নেই ওই প্রবলেমটাকে ত্রিকোণমিতির আলোকে সলভ করা। একমাত্র ত্রিকোণমিতির সূত্রগুলো তখনই ওই কোনো একটা পার্টিকুলার প্রবলেম সলভ করতে পারে যদি সে নিশ্চিত হয় যে হ্যাঁ এই ত্রিভুজটা সমকোণী, তবেই সে ত্রিকোণমিতির সূত্রগুলো প্রয়োগ করে ওই প্রবলেমটাকে সলভ করে নিয়ে আসতে পারে। তাহলে সমকোণী ত্রিভুজের যে বৈশিষ্ট্য এইগুলো কিন্তু আমরা জানলাম। এখন তোমাকে যে বিষয়টা জানতে হবে কোণের সৃষ্টিটা আসলে কি, কোন জিনিসটা কি। এইবার আমরা কোণের ধারণাটা সম্পর্কে একটু বিস্তারিত বলার চেষ্টা করব। আসো আমরা শুরু করে দেই। কোণ, কোণ বা ANGL, অ্যাঙ্গেল, ANGEL, অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল মানে কোণ। তাহলে কোণ, কোণটা কি জিনিস? জ্যামিতিতে তুমি কোণ পড়ছো যে দুটি রেখা পরস্পর মিলিত হলে মিলিত স্থলে অর্থাৎ শীর্ষবিন্দুতে একটা কোণ উৎপন্ন হয়। বিষয়টা এরকম, এটা একটা রশ্মি বা রেখা যে নামে ডাকো না কেন, এবং আর একটা রশ্মি যদি এইভাবে আসে, ধরো এইভাবে আসলো, এইভাবে আসলো, এইদিকে 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 আসলো, আর এটা এইদিকেই আসলো, তাহলে এই রশ্মি এইদিকে আসলো এবং এই রশ্মিটাও এইদিকে আসলো, আসার ফলে এই জায়গাতে মিলিত হলো না,
দুটি রশ্মি পরস্পর এই জায়গাতে মিলিত হলো, মিলিত হওয়ার ফলে এই মিলিত বিন্দু এখানে হচ্ছে কোণ, এই কোণকে আমরা থিটা নামে ডাকলাম, সমস্যা নাই, সূক্ষ্মকোণ যেহেতু থিটা, তাহলে সূক্ষ্মকোণকে সাধারণত থিটা দ্বারা প্রকাশ করা হয়, বাট কোণকে থিটা, আলফা, বিটা, গামা, এক্স, ওয়াই, জেড ইত্যাদি নামে অভিহিত করা হয়। তাহলে জ্যামিতিতে কোণ হচ্ছে তোমার রেখা, দুটি রেখার বা দুটি রশ্মির মিলনের ফলে কোণ উৎপন্ন হয়। এ কারণে জ্যামিতিক কোণের সীমা হচ্ছে এরকম, এখানে আমি লিখতে পারি, দেখো জ্যামিতিক কোণ, আচ্ছা জ্যামিতিক কোণের সীমাটা হচ্ছে এরকম, দেখো 0 ডিগ্রি কোণ, জ্যামিতিতে 0 ডিগ্রি কোণের কোনো অস্তিত্ব নেই, অর্থাৎ 0 ডিগ্রি কোণ জ্যামিতিতে একটা আসলে অবাস্তব চিন্তা। তাহলে 0 ডিগ্রির চেয়ে বড় হতে হবে জ্যামিতিক কোণ কি হবে, 0 ডিগ্রির চেয়ে বড়। আর কত ডিগ্রি পর্যন্ত? সর্বোচ্চ সীমা জ্যামিতিক কোণের 360 ডিগ্রি, এটার চেয়ে বড় হওয়ার কোনো সম্ভাবনা নেই, সর্বোচ্চ 360 ডিগ্রি অথবা 360 ডিগ্রির চেয়ে ছোটও হতে পারে। 360 ডিগ্রির চেয়ে ছোট কোণ কি? 360 ডিগ্রির চেয়ে ছোট যে কোনো কোণ, অর্থাৎ 0-এর চেয়ে বড় এবং 360-এর চেয়ে যে কোনো ছোট কোণকেই আমরা জ্যামিতিক কোণ হিসেবে বলবো, অথবা সর্বোচ্চ 360 ডিগ্রি পর্যন্ত হয়। তার মানে বোঝা গেল জ্যামিতিক কোণ 0 ডিগ্রির কোনো অস্তিত্ব নেই এবং সর্বোচ্চ সীমা হচ্ছে 360 ডিগ্রি। বাট ত্রিকোণমিতিতে কোণ কিন্তু 0 ডিগ্রি কোণেরও অস্তিত্ব আছে, এবং 360 ডিগ্রি কেন, 1 কোটি ডিগ্রি কোণ বা -1 কোটি ডিগ্রি কোণেরও অস্তিত্ব আছে, কিন্তু জ্যামিতিতে কিন্তু ঋণাত্মক কোনো কোণের অস্তিত্ব নেই বা ঋণাত্মক কোণ হওয়া সম্ভব নয়। তাহলে এই বিষয়টা আসলে কিভাবে হচ্ছে খেয়াল করে দেখো, জ্যামিতিতে কিন্তু জ্যামিতিক কোণ সৃষ্টি হইলো দুটি রেখার বা দুটি রশ্মির মিলনের ফলে, মিলিত বিন্দুতে শীর্ষ বিন্দুতে কোণের উৎপন্ন হলো। বাট ত্রিকোণমিতিতে কোণ কিন্তু এভাবে সৃষ্টি হয় না, ত্রিকোণমিতিতে কোণ সৃষ্টি হয় এরকম, দেখো এটা জ্যামিতিক কোণ। আর ত্রিকোণমিতির কোণটা যদি আমি এখানে বোঝাই তোমার, দেখো এই যে এটা তুমি জানো, এটা একটা স্থানাঙ্ক বা চতুর্ভাগ, কোয়াড্রেন্ট বলা হয় এটাকে, কোয়াড্রেন্ট বা চতুর্ভাগ। এইখানে তুমি এইটা কিন্তু জানো, এটা হচ্ছে এক্স অক্ষ, আর এটা এক্স ড্যাশ, এটা হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে ওয়াই ড্যাশ। তাহলে এক্স অক্ষে এটা কিন্তু প্লাস ধনাত্মক, আর এক্স অক্ষের এটা কিন্তু মাইনাস, আর ওয়াই অক্ষের এটা হচ্ছে প্লাস, ওয়াই অক্ষের এটা মাইনাস। ত্রিকোণমিতিতে কোণ সৃষ্টি হয় আসলে রেখার ঘূর্ণনের ফলে, রেখার কিসের ফলে? রেখার ঘূর্ণনের ফলে। তাহলে রেখা ঘুরবে কিভাবে? রেখাকে তুমি এই যে একটা রেখা সব সময় এক্স অক্ষের ধনাত্মক দিকে, এদিকে লক্ষ্য করো, এই এক্স অক্ষ না, এক্স অক্ষের ধনাত্মক প্লাস, এই এক্স অক্ষের ধনাত্মক এই অবস্থায় রেখাটা এইভাবে থাকে, অর্থাৎ ঘড়ির কাঁটা এইভাবে থাকার পর এ যদি ঘড়ির কাঁটার ঠিক অপোজিটে যদি ঘোরে, এইভাবে যদি ঘোরে, তাহলে ঋণাত্মক কোণ সৃষ্টি করে, ধনাত্মক কোণ সৃষ্টি করে। ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে কোণ হবে ধনাত্মক, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে কোণ হবে ঋণাত্মক, ঘড়ির কাঁটার দিকে ঋণাত্মক। এখন দেখো এই যে এই ঘড়ির যে সেকেন্ডের কাঁটা, এই কাঁটা যদি সম্পূর্ণ এইভাবে একটু ঘোরে, তাহলে এইখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হলো না, 90। তারপরে এখান থেকে যদি আবার এই যে ওয়াই এক্স অক্ষের ঋণাত্মক অক্ষের উপর চলে আসে, তাহলে আবার 90, তাহলে 290, আবার এইখানে 190, 390, আবার 190, 490, তার মানে কি 490 এ তোমার হচ্ছে 360, এইখানে 90, এই পাশে এটা ঘুরে এই জায়গায় তাহলে 180, এই অক্ষটা মানে এই ঘড়ির কাঁটাটায় যদি এইখানে আসে তাহলে 270, তারপরে এইটা আবার সম্পূর্ণ যদি আগের জায়গায় ফিরে যায় তাহলে এখানে হবে 360 ডিগ্রি। এবং এইটা যদি দুইবার ঘুরে তাহলে কিন্তু 720, এইভাবে যতবার ঘুরবে তত 490 উৎপন্ন হবে, অর্থাৎ এইভাবে ঘুরতেছে 190, যে 1 360, আবার এইভাবে আর একবার ঘুরলো 2 360, 3 360, 4 360, 5 360, এইভাবে ঘুরতে অসংখ্য ডিগ্রি কোণ, অর্থাৎ এখানে 1 কোটি ডিগ্রি কোণ উৎপন্ন হতে পারে। আবার এই কোণটাই যদি এই সেকেন্ডের কাঁটাই যদি তোমার ঘড়ির কাঁটার দিকে ঘোরে তাহলে কিন্তু ঋণাত্মক কোণ উৎপন্ন হবে, 1 360, 2 360, 3 360, 4 360, 5 360, এইভাবে লক্ষ লক্ষ ডিগ্রি কোণ উৎপন্ন হয়। এখন কথা হচ্ছে, তাহলে বোঝা গেল ত্রিকোণমিতিতে। আর এই জায়গায় দেখো এইখানে এই যে ঘড়ির কাঁটাটা যদি না ঘোরে তাহলেও ত্রিকোণমিতিতে কোণ উৎপন্ন হয়েছে বলে বিবেচনা করা হবে, কিন্তু বিবেচনা করাই লাগবে, কারণ না ঘুরলে সেখানে কোণ কত ডিগ্রি উৎপন্ন হয়েছে? 0 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। রেখা যদি না ঘোরে তাহলে সেইখানে উৎপন্ন কোণটা তাও 0 ডিগ্রি, আর যদি ঘোরে তাহলে বুঝতেই পারছো যতবার ঘুরবে তত 360, অর্থাৎ এর থেকে এখানে গেলে 90, আবার 90, আবার 90, অর্থাৎ এই চতুর্ভাগ, অর্থাৎ প্রত্যেকটা ভাগে উৎপন্নকারী কোণ হচ্ছে 90 ডিগ্রি, 90, এখানে 90, এইখানে 90, এইখানে 90, এইভাবে 90, 4 90 360, 4 90 360, তাহলে না ঘুরলে কিন্তু 0 ডিগ্রি। তাহলে লক্ষ্য করো ত্রিকোণমিতিতে কোণের কোনো সীমা আছে?
ত্রিকোণমিতিতে কোণের কোনো সীমা নাই। ত্রিকোণমিতিতে 0 ডিগ্রি কোণ উৎপন্ন হওয়া সম্ভব, ত্রিকোণমিতিতে ধনাত্মক কোণ উৎপন্ন হওয়া সম্ভব, ত্রিকোণমিতিতে ঋণাত্মক কোণ উৎপন্ন হওয়া সম্ভব। তার মানে লক্ষ লক্ষ কোটি কোটি ডিগ্রি কোণ উৎপন্ন হয়। এখন কথা হচ্ছে আমাদের মেইন ফোকাস কিন্তু ত্রিকোণমিতির অনুপাতের অঙ্ক মানে ম্যাথ সলভ করা, এবং এই ক্ষেত্রে তোমার লক্ষ লক্ষ কোটি কোটি ডিগ্রি কোণের মানে ভিড়ে এখানে আদর্শ কোণ, ত্রিকোণমিতিতে আদর্শ কোণ হচ্ছে 5টা। এই 5টি কোণকে বলা হয় স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল। তাহলে 5টি আদর্শ কোণ কি কি? একটা হচ্ছে 0 ডিগ্রি কোণ, একটা 30 ডিগ্রি কোণ, একটা 60, একটা 45, একটা 60, একটা 90। তাহলে ত্রিকোণমিতিতে আদর্শ কোণ হচ্ছে 5টা। সেটা কি দেখো, ত্রিকোণমিতিতে আদর্শ কোণ 5টা। আচ্ছা, তাহলে ত্রিকোণমিতিক কোণের ব্যবধিটা একটু লিখে দেই। ত্রিকোণমিতিক কোণ, ত্রিকোণমিতিক কোণের ব্যবধি মানে সীমাটা কি হতে পারে দেখো। তাহলে 0 ডিগ্রি হইতে পারে, ত্রিকোণমিতির কোণ 0 ডিগ্রি হইতে পারে, 0 ডিগ্রি হইতে পারে, এবং 0 ডিগ্রি সে বড় হইতে পারে বা ছোটও কিন্তু হইতে পারে। অর্থাৎ এই দিকেও থাকবে কিন্তু, অর্থাৎ এটাকে এইভাবে লেখা যায় না আসলে। এটা এইরকম, ত্রিকোণমিতিক কোণ এইভাবে লিখবা, ত্রিকোণমিতিক কোণ, এটাকে আমরা এইভাবে লিখবো। দেখো ত্রিকোণমিতিক কোণ তোমার এটা আসলে হবে এরকম, বিলংস টু, ত্রিকোণমিতিক কোণ বিলংস টু ধরো জেড, বিলংস টু জেড, অথবা তোমার হচ্ছে জেড মানে তো পূর্ণ সংখ্যা, এটার দশমিক আকারেও হইতে পারে। তাহলে এটা আসলে এক্স্যাক্টলি বলা যায় ধরো ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, তারপরে তোমার ভগ্নাংশ, এইগুলোকে আসলে তো বলা হয় কি রিয়েল নাম্বার, তার মানে বাস্তব সংখ্যা। যে কোনো সংখ্যায় ত্রিকোণমিতিক কোণ উৎপন্ন হইতে পারে। তার মানে ত্রিকোণমিতিক কোণটা কার মধ্যে থাকবে? বাস্তব সংখ্যার মধ্যে থাকবে। বাস্তব সংখ্যার মধ্যে তুমি জানো স্বাভাবিক সংখ্যা, ধনাত্মক সংখ্যা, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা, যে কোনো সংখ্যাই কিন্তু ত্রিকোণমিতিক কোণ উৎপন্ন হইতে পারে, ত্রিকোণমিতিক কোণ হইতে পারে। এখন দেখো এই যে ত্রিকোণমিতির যে অসংখ্য কোণ আছে, এর মধ্যে আমরা এইমাত্র একটু বলছিলাম, একটু তোমাদেরকে হিন্স দিছি। ত্রিকোণমিতির আদর্শ কোণ হচ্ছে 5টা। ত্রিকোণমিতিতে আদর্শ কোণ বলা হয়, 5টি কোণকে আদর্শ কোণ বলা হয়। এই আদর্শ কোণ 5টা হচ্ছে আদর্শ কোণ, আদর্শ কোণ বা স্ট্যান্ডার্ড, STANDARD, স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল, স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল, আদর্শ কোণ। তাহলে আদর্শ কোণ হচ্ছে 5টি, যথা 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, আর হচ্ছে 90 ডিগ্রি। এই 5টা হচ্ছে ত্রিকোণমিতির আদর্শ কোণ। এই আদর্শ কোণগুলোর মান তোমার কিন্তু মুখস্থ করা লাগবে। অর্থাৎ ত্রিকোণমিতির অনুপাত তো তুমি জানো 6টা, সাইন, কোসেক, ট্যান, কট, সেক, তারপরে হচ্ছে তোমার হচ্ছে কস। এই 6টা কোণেরই এই আদর্শ, 6টা ত্রিকোণমিতির অনুপাতেরই এই যে তোমার 5টা কোণের মান আছে, প্রত্যেকটারই মান আছে। এগুলো মুখস্থ করলে সবচেয়ে বেশি ভালো হয়। আর যদি তুমি তুমি যদি দ্রুত ম্যাথ করতে চাও, তাহলে অ্যাটলিস্ট সাইন, কস আর ট্যান, এই 3টার যে আদর্শ 5টা কোণ আছে, এই 5টা কোণের মান তোমাকে অবশ্যই মুখস্থ বা মাথায় রাখতে হবে। আর তুমি মুখস্থ যদি না করো তাও হবে, তোমার ক্যালকুলেটরে কিন্তু একদমই ক্যালকুলেটর হ্যাক্স নামে একটা ট্রিক্স আছে। এই ক্যালকুলেটর হ্যাক্সের মাধ্যমে তুমি সহজে কিন্তু এই কোণগুলোর মান তুমি বের করতে পারবা। এটা আমি তোমাদেরকে শিখাই দেবো, কোনো সমস্যা নেই। তাহলে আদর্শ কোণ 5টা, এটা আমরা বুঝলাম। এখন চলে আসো, আদর্শ কোণ 5টা চলে গেল। এখন এই ত্রিকোণমিতির কোণগুলোর সাথে, ত্রিকোণমিতির এই যে কোণ, এই কোণগুলোর সাথে সমকোণী ত্রিভুজের বাহুর যে সম্পর্ক আছে, সেটা তোমাকে এখন শিখতে হবে। সেটা এইটা ধাপে ধাপে দেখো, ত্রিকোণমিতি শেখার প্রসেসটা হচ্ছে আসলে স্টেপ বাই স্টেপ, একটা স্টেপ। প্রথমে আগে আমরা ত্রিকোণমিতি বিষয়টা বুঝতে গেলে তোমার সমকোণী ত্রিভুজ সম্পর্কে সম্যক ধারণা পাইতে হবে। তো সমকোণী ত্রিভুজ সম্পর্কে একটা মোটামুটি একটা আলোচনা করার আমি চেষ্টা করছি। এরপরে কোণের উৎপত্তি কিভাবে হয়, কোণটা কিভাবে সৃষ্টি হয়, জ্যামিতিক কোণের সীমা কত, ত্রিকোণমিতিক কোণের সীমা কিভাবে হয়, সীমা কত, জ্যামিতিক কোণ কিভাবে সৃষ্টি হয়, ত্রিকোণমিতিক কোণ কিভাবে সৃষ্টি হয়, এটা কিন্তু তুমি একটা ধারণা মোটামুটি পেয়ে গেছো। এখন দেখো এই যে এই ত্রিকোণমিতিক যে অনুপাত 6টা আছে, এই অনুপাতগুলোর সাথে নিশ্চয়ই সমকোণী ত্রিভুজের যে বাহু 3টা আছে, অতিভুজ, লম্ব আর ভূমি, এটার সাথে সম্পর্ক আছে। তাহলে এই সম্পর্কটা তোমাকে অবশ্যই জানতে হবে। এখন আমাদের মেইন টপিক হচ্ছে, আস্তে আস্তে আমরা মানে ত্রিকোণমিতির একটু ডিপে যাওয়ার চেষ্টা করতেছি। তাহলে দেখো এইবারের টপিকটা হচ্ছে ত্রিকোণমিতিক, ত্রিকোণমিতিক
ত্রিকোণমিতিক অনুপাতের সাথে সমকোণী ত্রিভুজের বাহুর সম্পর্ক এটা তোমাকে অবশ্যই জানতে হবে। তাহলে দেখো, সমকোণী ত্রিভুজটা হচ্ছে এরকম, ধরো এটা একটা সমকোণী ত্রিভুজ এ বি সি। এখন তোমার ত্রিকোণমিতির অনুপাতের এই কোণটা তো সমকোণী ত্রিভুজের এই বি কোণটা তো এক সমকোণ, বাট সূক্ষ্মকোণ তুমি নিশ্চয়ই এখন তুমি পারবা যে সূক্ষ্মকোণ হচ্ছে দুইটা, এ একটা সূক্ষ্মকোণ আর সি একটা সূক্ষ্মকোণ। এখন দুইটা কোণ তো একসাথে তুমি আলোচনা করতে পারো না, যে কোনো একটা কোণকে তোমার স্ট্যান্ডার্ড হিসেবে মেনে নিতে হবে বা বিবেচনা করতে হবে। তুমি যদি এ কোণের সাপেক্ষে যদি তুমি ত্রিকোণমিতির অনুপাতগুলোর মান বের করতে চাও, তাহলে তোমার বিষয়গুলো হবে একরকম, আর যদি কাউ সি কোণের সাপেক্ষে তুমি ত্রিকোণমিতির অনুপাতগুলো বের করবে, তাহলে বিষয়টা আর একরকম হবে। তাহলে লক্ষ্য করো, তোমার যে ছোটবেলা থেকে যে চিন্তা ভাবনা যে ভূমি বরাবর অর্থাৎ ভূমির সমান্তরালে যে বাহুটা থাকবে সেটা হচ্ছে ভূমি, আর তাল গাছের মতো ওপরে লম্বা হবে খাড়া হয়ে যে বাহুটা যাবে সেটা হচ্ছে লম্ব। এই চিন্তা ভাবনাকে যদি তুমি ধরে রাখতে চাও, তাহলে তোমাকে কিন্তু কৌশল করে এই যে এইটাকে কিন্তু সূক্ষ্মকোণ ধরে নিতে হবে, অর্থাৎ সি কোণকে। কারণ সি কোণকে সূক্ষ্মকোণ ধরলেই তুমি একমাত্র এই যে তাল গাছের মতো ওপরে লম্ব ভাবে যাচ্ছে এটা হচ্ছে লম্ব, আর ভূমির সমান্তরালে এই বাহুকে ভূমি বলতে পারতেছো, আর সমকোণী ত্রিভুজের বিপরীত বাহু তো ত্রিভুজ। তুমি কিন্তু পাইলা এইটা হচ্ছে, যেহেতু এইটা সূক্ষ্মকোণ ধরার বদৌলতে বা কল্যাণে তুমি পাইলা বিসি হচ্ছে ভূমি, এটার নাম কি ভূমি। আর এইটা পাইছো তুমি কি লম্ব, এটা লম্ব। আর এটা তো একদম, এটা মনে করো স্যার তোমার স্যারের চেয়ার, এখানে তোমার বসার কোনো সুযোগই নেই, এটা শুধু তোমার স্যারের জন্যই বরাদ্দ, তার মানে এটা অতিভুজ। এখন দেখো, এই যে আমাদের বিষয়বস্তু হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের সাথে সমকোণী ত্রিভুজের বাহুর সম্পর্ক কেমন হবে, এটা আমাদের আলোচনার বিষয় এইবারের টপিক। তাহলে সমকোণী ত্রিকোণমিতিক অনুপাত তোমার 6টা, তুমি জানো ত্রিকোণমিতিক অনুপাত 6টায় 3 জোড়া, অর্থাৎ 6টায় 3 জোড়া। 3 জোড়া তুমি যদি 3 জোড়া একটা করে জানো, তাহলে বাদ বাকি আর একটা করে এমনিতেই হয়ে যায়। তুমি জাস্ট 3টা জানবা বা 3টা মাথায় রাখবা। প্রথমটা হচ্ছে সাইন, ত্রিকোণমিতিক অনুপাত একটা হচ্ছে প্রথম অনুপাত সাইন, আর যেহেতু সূক্ষ্মকোণকে তুমি থিটা হিসেবে অভিহিত করছো, তাহলে সাইন থিটা, অর্থাৎ এইখানে বসবে ত্রিকোণমিতিক অনুপাত, প্রথমেই ত্রিকোণমিতিক অনুপাত, তারপরে হচ্ছে ওই সূক্ষ্মকোণটা, সেই সূক্ষ্মকোণটা যত ডিগ্রি হইতে পারে, 30 হতে পারে, 40 হতে পারে, 50 হতে পারে, 60 হতে পারে, তোমার হচ্ছে 90 পর্যন্ত হতে পারে, 89 পর্যন্ত, অর্থাৎ সূক্ষ্মকোণ হইতে হবে। তাহলে শুধু ত্রিকোণমিতির অনুপাত সাইন কস ট্যান কট সেক কোসেক এগুলোর কোনো ক্ষমতা নাই কোনো প্রবলেমকে সলভ করা, অথবা শুধুমাত্র কোণেরও কোনো ক্ষমতা নেই কোনো একটা প্রবলেম ক্রিয়েট করে তাকে সলভ করা। যখনই এই ত্রিকোণমিতির অনুপাত এবং সূক্ষ্মকোণ পাশাপাশি তোমার লেখা হবে বা পাশাপাশি যুক্ত হবে, তখন কিন্তু যে কোনো প্রবলেমকে তোমার সমকোণী ত্রিভুজ সংক্রান্ত বা রিলেটেড যে কোনো প্রবলেমকে ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে তুমি সলভ করতে পারো। তাহলে প্রথমে ত্রিকোণমিতিক অনুপাত লিখতে হয়, তারপরে লিখতে হয় তোমার হচ্ছে সূক্ষ্মকোণ। সাইন থিটা সমান, অর্থাৎ সাইনের সাথে এই সমকোণী ত্রিভুজের কোন কোন বাহুর সম্পর্ক আছে সেটা তুমি মনে রাখবে একটা টেকনিকের মাধ্যমে। সাইন থিটা, সাইন সমান তুমি লিখবা সাগরে লবণ অনেক। সাইন মানে সাগরে লবণ অনেক, সেটা আমি লিখে দিচ্ছি, দেখো সাগরে লবণ অনেক, সাগরের লবণ অনেক। সাগরের প্রথম অক্ষর আদ্য অক্ষর দন্তস্ব সাইন, সাইন। আর লবণ ল ফর, এস ফর হচ্ছে সাইন, আর ল ফর লম্ব লম্ব। আর অনেক ফর হচ্ছে অ ফর অ ফর হচ্ছে অতিভুজ। তাহলে সাইন থিটার সমান, এইখানে সমান তোমাকে বিবেচনা করতে হবে, কারণ ত্রিকোণমিতিক অনুপাতের পরেই হচ্ছে সমান। আর অনুপাত মানেই তুমি কি জানো, অনুপাতকে তো ভাগ আকারে প্রকাশ করা যায়, তার মানে এই যে দুইটা বাহুর মধ্যে কিন্তু ভাগ চিহ্ন, তার মানে সাইন থিটার সমান লম্ব ভাগ অতিভুজ। সাইন থিটার সমান লম্ব ভাগ অতিভুজ পাইলে তুমি জাস্ট এই ছন্দটা মনে রাখবে একটু কষ্ট করে, যে সাইন মানে সাগরে লবণ অনেক, সাগর মানে সাইন, লবণ মানে লম্ব, অনেক মানে অতিভুজ। তাহলে এই যে সাগরে লবণ অনেক যদি তুমি মনে রাখতে পারো, তাহলে সাইন থিটার সমান লম্ব ভাগ অতিভুজ জানো। কারণ
সাইন থিটা, এখানে সাইন আর থিটা তো থাকবেই, আর ত্রিকোণমিতির অনুপাতের পরে সমান চিহ্ন হবে। আর ত্রিকোণমিতির অনুপাতে যেহেতু সমকোণী ত্রিভুজের দুটা বাহুর অনুপাত, দুটা বাহুর মধ্যে অনুপাত, তার মানে অনুপাত মানে তো ভাগ চিহ্ন তোমাকে দিতেই হবে। এখানে সাইন সমান তোমার হচ্ছে সাগরের লবণ অনেক, মানে লম্ব ভাগ অতিভুজ। এখন এই যে সাইন যে অনুপাত, এই ত্রিকোণমিতিক অনুপাত সাইনের বিপরীত কিন্তু কোসেক। তার মানে সাইনের বিপরীত কোসেক, সাইন যদি সাগরের লবণ অনেক হয় অর্থাৎ লম্ব ভাগ অতিভুজ হয়, তার মানে কোসেক নিশ্চয়ই কি হবে, কোসেক COSEC কোসেক থিটা সমান হবে জাস্ট তার রিভার্স মানে বিপরীত। তাহলে এইখানে হবে অতিভুজ ভাগ হচ্ছে লম্ব, অতিভুজ ভাগ লম্ব। তাহলে এই যে তুমি যে পাশে যে একটা চিত্র অঙ্কন করছো, এই চিত্রের আলোকে সাইন থিটা সমান লম্ব মানে কি বলতো, লম্ব মানে এবি না, তার মানে এবি। আর এখানে ভূমি মানে কি, ভূমি মানে সরি ভূমি কেন, অতিভুজ, অতিভুজ মানে হচ্ছে এসি। তার মানে এই চিত্রের মাধ্যমে তোমার সাইন থিটা সমান তুমি বলবা এবি ভাগ এসি। আর যদি ওভারঅল তুমি যে কোনো চিত্রের মাধ্যমে সাইন থিটা সমান কি লম্ব ভাগ অতিভুজ। অনুরূপ ভাবে ওভারঅল ক্ষেত্রেই সাইন থিটার বিপরীত যেহেতু কোসেক থিটা, তার মানে কোসেক মানে হচ্ছে অতিভুজ ভাগ লম্ব। সাইনের বিপরীত কোসেক, তাহলে সাইনকে বিপরীত করলে যদি কোসেক পাওয়া যায়, তাহলে সাইনকে উল্টাও, অর্থাৎ লম্বকে লবে নিয়ে হরে নিয়ে আসো আর অতিভুজকে লবে নিয়ে যাও, তার মানে কি হয় অতিভুজ ভাগ লম্ব। এটা কিন্তু মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, তোমার জাস্ট তুমি সাইনটা মনে রাখবা। সাইন মনে রাখার জন্য সাগরে লবণ অনেক, এই ছন্দটা মনে রাখলেই এনাফ। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে, পার্টিকুলার এই ত্রিভুজের ক্ষেত্রে তুমি যেহেতু এবিসি নাম দিছো, তাহলে এবিসি নামের জন্য তোমার এইখানে কিন্তু অতিভুজ মানে হবে এসি। এসি ভাগ কি বলো, এসি ভাগ হচ্ছে তোমার এবি, এসি ভাগ এবি। তাহলে মুখস্থ করবা তুমি শুধু এইটা, এইটা একটু মাথায় রাখবা, এটার জন্য এই যে এইটা তোমার এই ছন্দটা মনে রাখবা। এটা মনে রাখার কোনো প্রয়োজন নাই, জাস্ট আমি একটু লিখছি, এটা কোনো দরকার নাই। তুমি শুধু মনে রাখবা সাইনের বিপরীত হচ্ছে কোসেক, বাস। তারপরে 2 নাম্বার ত্রিকোণমিতিক অনুপাত, ধরো কস, কস থিটা ইকুয়াল, এটা কস থিটা ইকুয়াল এই ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের কোন কোন বাহুর সাথে কোন কোন বাহুর অনুপাত আসলে কস, সেটা মনে রাখার জন্য তোমাকে মনে রাখতে হবে কবরে ভূত অনেক, এই ছন্দটা তুমি মনে রাখবা। সেটা হচ্ছে কবরে ভূত, ভূত অনেক, কবরে ভূত অনেক, কবরের ক ফর হচ্ছে কস, কস। আর ভূতের ভয় দুর্গই, ভয় দুর্গুকার এর জন্য হচ্ছে ভূমি। আর অনেকের অ মানে হচ্ছে অতিভুজ, অতিভুজ। তাহলে দেখো cos থিটার সমান ভূমি ভাগ অতিভুজ, তার মানে ভূমি ভাগ অতিভুজ, এই যে দুইটা বাহুর অনুপাতের মধ্যে, অনুপাত মানে তো ভাগ, অনুপাতকে ভাগ আকারে যেহেতু প্রকাশ করা যায়, তার মানে তুমি এখানে লিখবা cos থিটার সমান হচ্ছে ভূমি ভাগ অতিভুজ। এই যে ভূমি ভাগ হচ্ছে অতিভুজ, তাহলে ভূমি ভাগ অতিভুজ। আর তোমার এই পার্টিকুলার এই যে যে চিত্রটা তুমি অঙ্কন করছো, এইটা আলোকে আসলে কি, এখানে কিন্তু এবিসি দেওয়ার কারণে এবিসি হচ্ছে, বাট এখানে পি কিউ আর দিল বা এক্স ওয়াই জেড যা দেয় দেখ, সেইভাবে তোমার আসলে ভূমি যে বাহুটার নামকরণ হবে সেই নামই হবে। তাহলে দেখো ভূমি, তাহলে কস সমান ভূমি, ভূমি নিশ্চয়ই হচ্ছে তোমার এই যে সূক্ষ্মকোণ, কিন্তু এটা আবারও বলেছি সূক্ষ্মকোণ, এটার সাপেক্ষে কিন্তু আমরা ত্রিকোণমিতিক অনুপাত গুলো নির্ণয় করতেছি। তাহলে ভূমি মানে হচ্ছে বিসি, তাহলে ভূমি ভাগ অতিভুজ, অতিভুজ কি, অতিভুজ হচ্ছে এসি, তাহলে ভূমি ভাগ অতিভুজ। তাহলে কসের বিপরীত, কজের বিপরীত হচ্ছে যে কজ, কজের বিপরীত তোমার হচ্ছে তোমার সেক, SEC সেক থিটা, কজের বিপরীত সেক থিটা। তাহলে কজ যদি ভূমি ভাগ অতিভুজ হয়, তাহলে সেক হবে কি বলো, সেক হবে হচ্ছে অতিভুজ ভাগ ভূমি, জাস্ট অতিভুজ যাবে উপরে, ভূমি আসবে নিচে, তাহলে এখানে হবে অতিভুজ, অতিভুজ ভাগ হচ্ছে ভূমি, অতিভুজ ভাগ ভূমি। এইটা তোমার হচ্ছে কজের, কজের বিপরীত সেক। তাহলে এই যে পার্টিকুলার এই চিত্রের আলোকে তোমার কি দাঁড়াচ্ছে দেখো তো, অতিভুজটা কি, অতিভুজ হচ্ছে এসি, আর ভূমি হচ্ছে তোমার কি, ভূমি হচ্ছে তোমার বিসি, এটা হবে ভূমি বিসি। তাহলে সাইন পেলাম, সাইনের বিপরীত কোসেকও পাইলাম, কস পেলাম, কজের বিপরীত সেকও পেলাম। এইবার তোমার 3 নাম্বার ট্যান, ট্যান থিটা ইকুয়াল, ট্যান সমান তুমি যেটা মনে রাখবা সেটা হচ্ছে, ট্যানের জন্য তোমাকে যে ছন্দটা মনে রাখতে হবে সেটা হচ্ছে টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত, এটা মনে রাখবা। ট্যানের জন্য টেরা, টেরা লম্বা ভূত।
টেরা টয় জফলা আকার, এই টেরা মানে হচ্ছে ট্যান, টেরার ফর হচ্ছে ট্যান। আর লম্বা মানে তো বুঝতেই পারছো, লম্বার মানে লম্ব, লম্ব। আর ভূত মানে হচ্ছে ভূমি, ভূত ফর ভূমি। আচ্ছা, তাহলে টেরা লম্বা ভূত, তার মানে ট্যান সমান দাঁড়াচ্ছে তোমার লম্ব ভাগ ভূমি, লম্ব ভাগ ভূমি। আর এই যে পার্টিকুলার যে চিত্রটা তুমি অঙ্কন করছো, এটার জন্য লম্বটা কি হবে, এই যে থিটা কোণের বিপরীত বাহু সরাসরি লম্ব, লম্বর বিপরীত বাহুর কারণে তো তোমার বইয়ে লেখা আছে আসলে তোমার লম্ব না লিখে ওরা লিখছে হচ্ছে বিপরীত বাহু, আর ভূমি না লিখে ওরা লিখছে সন্নিহিত বাহু। তাহলে দেখো লম্ব, লম্ব হচ্ছে তোমার এ বি, তার মানে এ বি, এ বি, এ বি ভাগ হচ্ছে তোমার ভূমি হচ্ছে বিসি, ভাগ বিসি। তাহলে ট্যানের বিপরীত থাকলো কি, সর্বশেষ থাকলো কট। তো ট্যানের বিপরীত হচ্ছে কট, 4 নাম্বার, সরি 4 নাম্বার কেন, এটারই বিপরীত। তাহলে কট লিখতে হবে, সিওটি, কট থিটা সমান, তাহলে এখানে হবে ভূমি, ভূমি ভাগ লম্ব। আর এই যে পার্টিকুলার যে চিত্র, এই চিত্রের জন্য তোমার হবে বিসি ভাগ হচ্ছে তোমার এ বি, বিসি ভাগ এ বি, বিসি ভাগ হচ্ছে এ বি। তাহলে তোমার জাস্ট তুমি মাথায় রাখবা এই তিনটা জিনিস, এই যে 1 নাম্বার, 2 নাম্বার আর 3 নাম্বার। এই যে তোমার এই কোসেক থিটা সমান কি, এটা মনে রাখার কোনো প্রয়োজন নেই। তোমার সেক থিটার যেটা, সেটা মনে রাখার কোনো প্রয়োজন নাই। এই যে কট থিটা, এটা মনে রাখারও কোনো প্রয়োজন নাই। কারণ তুমি যদি ট্যান জানো, ট্যান সমান লম্ব ভাগ ভূমি, তাহলে তুমি তো জানোই যে ট্যানের বিপরীত যেহেতু কট, তার কট হবে ভূমি ভাগ লম্ব। তাহলে ভূমি ভাগ লম্ব এটা মুখস্থ করে বা সেক মুখস্থ করে বা কোসেক মুখস্থ করে মানে মেমোরিটা ফুল করার আসলে কোনো দরকার আছে বলে আমি মনে করি না। তাহলে বিষয়টা হচ্ছে এইরকম, তুমি এটা একটু দেখো। আচ্ছা, এইটা আমরা শিখলাম। এরপরে তোমাকে যে বিষয়টা শিখতে হবে, এটা ছিল কি, ত্রিকোণমিতিক অনুপাতের সাথে সমকোণী ত্রিভুজের বাহুর সম্পর্ক, এইটা হচ্ছে সেটা। তাহলে এরপরে আমাদের যে আলোচ্য বিষয়টা হতে হবে সেটা হচ্ছে এরকম। আমি কিন্তু তোমাকে প্রত্যেকটা পার্ট, অর্থাৎ ত্রিকোণমিতি শিখতে গেলে যে বেসিক জিনিসগুলো, মৌলিক বিষয়গুলো, যে ফান্ডামেন্টাল যে এলিমেন্টস গুলো লাগবে, সেইগুলো কিন্তু তোমাকে ধরে ধরে একদম বেসিক থেকে কিন্তু শিখাচ্ছি। তুমি জাস্ট একটু মনোযোগ দাও, এই ভিডিওটা দেখো, তাহলে তুমি কিন্তু ত্রিকোণমিতি আসলে তোমার কাছে পানি হয়ে যাবে, পানি। তাহলে দেখো, এরপরে আমরা এখন সর্বশেষ চলে যাব তোমার ত্রিকোণমিতির যে 6টা অনুপাত আছে, এই 6টা অনুপাতের মধ্যে আবার সম্পর্ক আছে, অর্থাৎ ত্রিকোণমিতির 6টা অনুপাতের মধ্যে অনুপাত এদের নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আছে। সেই পারস্পরিক সম্পর্কটা কি, সেটা আমরা এখন জানার চেষ্টা করব। তাহলে সেটার জন্য শিরোনাম তুমি লিখতে পারো এরকম, যে ত্রিকোণমিতিক অনুপাত সমূহের মধ্যে পারস্পরিক, নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, পারস্পরিক সম্পর্ক সেটা কি, সেই সম্পর্কটা হচ্ছে এরকম, সাইন থিটা ইকুয়াল 1 ভাগ কোসেক থিটা। অর্থাৎ সাইনের বিপরীত, আগেই আমি তোমাকে বলছি কিন্তু সাইন থিটার বিপরীত হচ্ছে কোসেক থিটা, তার মানে সাইন সমান 1 ভাগ কোসেক থিটা। তাহলে সাইন সমান যদি 1 ভাগ কোসেক থিটা হয়, তাহলে কোসেক থিটা সমান কি, COSEC, কোসেক থিটা সমান অবশ্যই 1 ভাগ কি সাইন থিটা। সেটা আমি কিন্তু সেটা লিখবো না, কারণ সেটা লিখে সেটা মুখস্থ করে মেমোরি ফুরানোর কোনো প্রয়োজন নেই। তার মানে সাইন আর কোসেক মিলে একটা জোড়া গেল, সাইন থিটা সমান 1 ভাগ কোসেক থিটা, আর কোসেক থিটা সমান কি হবে 1 ভাগ সাইন থিটা। তোমার এটা মনে রাখার কোনো প্রয়োজন নেই, জাস্ট তুমি এটা মনে রাখবে। তাহলে এক জোড়া গেল। এরপরের জোড়া হচ্ছে cos থিটা ইকুয়াল, তোমার যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে cos থিটা সমান হচ্ছে 1 বাই sec থিটা, SEC sec থিটা। অর্থাৎ cos এর বিপরীত হচ্ছে sec। তাহলে cos সমান যদি 1 বাই sec, এটা তুমি মনে রাখো, তাহলে এইটা মনে রাখার কোনোই প্রয়োজন নাই। sec থিটা ইকুয়াল যে 1 ভাগ cos, এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে না, জাস্ট তুমি জানো যে cos এর বিপরীত sec। তাহলে sec সমান তাহলে কি হবে 1 ভাগ cos, এটা কিন্তু আমি লিখলাম না। তাহলে এটা এক জোড়া, তাহলে গেল কয় জোড়া, 2 জোড়া। তাহলে এরপরে সর্বশেষ যে জোড়া, তৃতীয় জোড়াটা হচ্ছে tan থিটা ইকুয়াল 1 ভাগ cot থিটা। tan মানে হচ্ছে 1 ভাগ cot, অর্থাৎ tan cot এর বিপরীত। তাহলে tan থিটা সমান 1 ভাগ cot থিটা হলে তাহলে লেখা যায় cot থিটা ইকুয়াল কি 1 ভাগ tan থিটা। তাহলে সেটা আমি লিখবো না।
তাহলে তোমার এই যে 3 জোড়া ত্রিকোণমিতির অনুপাত, এই 3 জোড়া ত্রিকোণমিতির অনুপাতের পারস্পরিক সম্পর্ক হচ্ছে এরকম। আর এর সাথে এই 3 জোড়ার সাথে পাশাপাশি দুইটা বিশেষ সূত্র আছে। সেই দুইটা বিশেষ সূত্র হচ্ছে ট্যান, ধরো এখানে ট্যান থিটা সমান, আবার এক্সট্রা ভাবে লেখা যায় এরকম, ট্যান সমান সাইন থিটা ভাগ কস থিটা। এটা তোমাকে জানতে হবে, এটা একটা বিশেষ সূত্র, আমি হ্যাশ দিয়ে দিলাম। আর আরেকটা হচ্ছে কট থিটা, কট থিটা সমান হচ্ছে জাস্ট এর বিপরীত কস থিটা ভাগ সাইন থিটা। তাহলে এই যে তুমি কিন্তু এই 3টা সূত্র, অর্থাৎ 3 জোড়া সূত্রের প্রথম যেটা সাইন সমান কি, কস সমান কি, ট্যান সমান কি, এইটা তো তুমি মনে রাখবাই। পাশাপাশি বিশেষ দুইটা সূত্র আছে ত্রিকোণমিতিক অনুপাত সমূহের মধ্যে পারস্পরিক সম্পর্কের, সেই দুটো কি, ট্যান থিটা সমান সাইন থিটা ভাগ কস থিটা, আর কস থিটা সমান কট থিটা সমান হচ্ছে কস থিটা ভাগ সাইন থিটা। তার মানে ট্যান যা হবে কট তার বিপরীত হবে, কস যাবে হচ্ছে নিচেরটা উপরে যাবে, আর উপরেরটা সাইন আসবে এখানে নিচে। এইটা হচ্ছে ত্রিকোণমিতির অনুপাত যে 6টা আছে, এই অনুপাতগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক। এটা একটা তোমার বিষয় আছে, এটা শিখতে হবে তোমার। এটা একটু ভালো করে মনোযোগ দিয়ে বারবার প্র্যাকটিস করবা। আসলে ত্রিকোণমিতির এই বিষয়গুলো তুমি, তোমার কাছে আসলে কোনো ব্যাপারই হবে না যদি তুমি ভিডিওর শুরু থেকে শেষ অবধি পর্যন্ত পার্ট বাই পার্ট একটু ফিল করার চেষ্টা করো। একটু তুমি ফিল করবা, দেখবা ত্রিকোণমিতি তোমার কাছে কোনো ব্যাপার না, ইনশাল্লাহ আমি গ্যারান্টি তুমি পারবা, ভালো পারবা, তুমি সবচেয়ে ভালো পারবা ত্রিকোণমিতি। ত্রিকোণমিতির অঙ্কগুলো যা হবে আসলে দেখো, বীজগণিতে বা তোমার হচ্ছে পাটিগণিতে বা তোমার পরিমিতিতে অনেক ব্যাপার স্যাপার, অনেক সূত্রের ব্যাপার স্যাপার, আর ত্রিকোণমিতিতে কিন্তু তেমনটা নেই। এই যে যে বিষয়গুলো শিখালাম এটা, আর 3টা জিনিস আছে, মাত্র 3টা অভেদ। এর বাহিরে ত্রিকোণমিতির অন্য কিছুই হওয়া সম্ভব নয়। যে ম্যাথই থাক, যত কঠিন ম্যাথই থাক, এই সূত্রগুলো অর্থাৎ এই প্যাটার্নের আলোকেই, এইগুলোর মাধ্যমে কিন্তু সলভ করতে হবে তোমার। এর বাইরে চিন্তা করার কোনো প্রয়োজন নেই, অর্থাৎ এর গণ্ডিটা আসলেই একদম ছোট। অ্যাটলিস্ট আমি বলতে পারি তোমার হচ্ছে মাধ্যমিক পর্যায়ের যে ত্রিকোণমিতিটা আছে, এর গণ্ডি আসলে ব্যাপকতা বা বিস্তৃত তেমন বেশি নয়। আরো আছে তোমার উচ্চ মাধ্যমিক পর্যায়ে ত্রিকোণমিতির যে বিপরীত বৃত্তীয় ফাংশন বা ত্রিকোণমিতির যে ফাংশন গুলো আছে, এগুলো আলাদা বিষয়, সেটা তো তোমার সিলেবাসেও নেই বা ওইটা চিন্তা করার এখন প্রয়োজন নেই। আসো আসলে এবার আমরা করব তোমার ত্রিকোণমিতির অভেদ। 3টি গুরুত্বপূর্ণ অভেদ আছে, এইটা তোমাকে মনে রাখতে হবে। ত্রিকোণমিতিক অভেদ সমূহ, ত্রিকোণমিতিক অভেদ সমূহ। তাহলে ত্রিকোণমিতিক অভেদ মানে বুঝতেই পারছো সাইন কস ট্যান এগুলোর ব্যাপার। আর অভেদ হচ্ছে এরকম যার ভেদ নাই। আমি কিন্তু একটা ক্লাসে মনে হয় বলছিলাম, তাহলে আবারও বলি, দেখো অভেদটা জিনিসটা হচ্ছে এরকম, যার কোনো ভেদ নেই, অর্থাৎ যা হচ্ছে যে কোনো মানকে ধারণ করতে পারে, সেটাকে কিন্তু অভেদ বলা হয়। বাট সমীকরণটা হচ্ছে এরকম, কোনো একটা নির্দিষ্ট মানের জন্য, কোনো একটা স্পেসিফিক এক বা একাধিক মানের জন্য ওই সমীকরণটা সিদ্ধ হয়। বাট অভেদ হচ্ছে এমন একটা বীজগণিতিক রাশি, বিশেষ একটা বীজগণিতিক রাশি বা বীজগণিতিক সমীকরণ বলতে পারো। এটা হচ্ছে তোমার একাধিক মান, মানে অসংখ্য মানের জন্য উভয় পাশে তোমার সমীকরণটা বা ওই রাশিটা উভয় পাশে কিন্তু স্যাটিসফাইড বা সিদ্ধ হয়ে যায়। সুতরাং অভেদ মানেই হচ্ছে তোমার যার কোনো ভেদাভেদ নাই, যে কোনো মানকে ধারণ করতে পারে, এটাকে অভেদ বলা হয়। তো এরকম ভাবে ত্রিকোণমিতিক অভেদ অনলি 3টা, মানে মেইন অভেদ হচ্ছে 3টা। সেই 3টা অভেদ কি সেটা তোমাকে জানতে হবে। নাম্বার 1 হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল 1। এটা একটা, আমি যদি এইভাবে দেখাই। নাম্বার 2, এটা হচ্ছে তোমার হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল 1। এটা একটা। আর যদি আমি এইখানে যদি লিখি তোমার 3 নাম্বার অভেদ, 3 নাম্বার অভেদটা হচ্ছে তোমার হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল 1। জাস্ট তুমি এই 3টা অভেদ, অর্থাৎ এই 3টা অভেদের হচ্ছে 3টাকে মা বলা হয়, অর্থাৎ মেইন। এই 3টা থেকে আরো 4টা হবে, সেগুলো অনুসিদ্ধান্ত, সেইগুলো মুখস্থ করার বা তোমার হচ্ছে মনে রাখার বিষয়টা একদমই মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। জাস্ট তুমি এই 3টা যদি জানো, এবং এই 3টা থেকে বাদ বাকি আরো যে 4টা হয়, সেই 4টা কিভাবে পড়ানো পাওয়া যায় সেটা আমি তোমাকে দেখাই দিচ্ছি। দেখো, তুমি জাস্ট এইভাবে মনে রাখবা, 3টা সাইন আর কস দিয়ে একটা অভেদ, আর সেক আর ট্যান দিয়ে একটা অভেদ, আর কোসেক আর কট দিয়ে একটা অভেদ, অর্থাৎ সাইন কস এই দুইটা মিলে এক জোড়া অভেদ, মানে এই দুই জোড়া মিলে একটা অভেদ, আর সেক আর ট্যান মিলে একটা অভেদ হবে, আর কোসেক আর কটের সাথে আর একটা অভেদ হবে। তাহলে সাইন আর কজের অভেদটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল 1।
কোসেক আর হচ্ছে কটের হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল 1, আর একটা হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল 1। এখন এই তিনটা তুমি যদি মনে রাখতে পারো, দেখো এইখান থেকে আরো 4টা কোনো সিদ্ধান্ত পাওয়া সম্ভব। সেটা তোমার মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, মুখস্থ করে তুমি মেমোরিটা ভর্তি করার কোনো প্রয়োজন নাই। তোমার মেমোরিটাতে অন্য কিছু আরো গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে, ফিজিক্স, কেমিস্ট্রি বা হায়ার ম্যাথের আরো অনেক পার্টগুলো আছে, এগুলো তুমি মেমোরিটা সংরক্ষণ করো। বাট এইখানে আমি বলবো যে মেমোরি লস করার কোনো প্রয়োজন নেই। তাহলে দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1 যদি হয়, এই সমীকরণটাকে তুমি এদিক সেদিক, তুমি তো ক্লাস 9-এ যেহেতু করছো বা ক্লাস 10-এ পড়ো বা এসএসসি পরীক্ষা দিবা, তোমার কিন্তু সমীকরণ এদিক সেদিক এই পাশে পক্ষান্তর করা কিন্তু পারতেই হবে। তাহলে দেখো এইখান থেকে তুমি একটা কি পাও, দেখো যদি তুমি সাইন স্কোয়ার থিটা সমান লিখতে চাও তাহলে কি লেখা যায়, 1 থাকবে, আর এই কজ স্কোয়ার সমানের বাম পাশে আছে, এই এটাকে ডান পাশে নিয়ে গেলে তাহলে মাইনাস হবে, যে প্লাসের জন্য মাইনাস, মাইনাস কজ স্কোয়ার থিটা। তার মানে এইটাও কিন্তু একটা সূত্র, অর্থাৎ এই সূত্র দিয়েও কিন্তু ম্যাথ সলভ করা যাবে। সাইন স্কোয়ার থিটা সমান কি লিখবা, 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। এখন এটা কি আর একভাবে চিন্তা করো, দেখো তো এই যে সাইন স্কোয়ার থিটা আছে, সাইন স্কোয়ার থিটা, এই এই স্কোয়ার যদি না দেই তাহলে স্কোয়ারটা ডান পাশে গিয়ে বর্গমূল হবে, অর্থাৎ রুট হবে এরকম 1 মাইনাস কি কজ স্কোয়ার থিটা। তার মানে ম্যাথে তোমার এরকম থাকবে √1 মাইনাস কজ স্কোয়ার থিটা থাকবে, তোমার কিন্তু এটার পরিবর্তে সাইন থিটা লিখতে হবে, অথবা সাইন থিটাই থাকবে, তোমার কিন্তু লিখতে হতে পারে √1 মাইনাস কজ স্কোয়ার থিটা। অর্থাৎ পারস্পরিক যে রূপান্তর, একটা সমীকরণকে পক্ষান্তর করে তুমি কোনো একটা নির্দিষ্ট একটা পার্টিকুলার চলকের মান যদি বের করতে চাও, তাহলে বাদ বাকি চলক বা কনস্ট্যান্ট যেগুলোই আছে সেগুলোকে সমীকরণের ডান পাশে পার করতে হয়, এটা তোমার কিন্তু করা লাগতে পারে। তাহলে তুমি কিন্তু সাইনের মান বের করলে, একটা সাইন স্কোয়ার বের করছো আর একটা সাইন বের করছো, অনুরূপ ভাবে দেখো তো কজের মান বের করা সম্ভব না, সম্ভব নয়, 100% সম্ভব। সেটা দেখো কি, তাহলে অনুরূপ ভাবে কজ স্কোয়ার থিটা ইকুয়াল, তুমি জানো এটাকে যদি ওই পাশে পার করে দাও তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এইটাও একটা অভেদ, অর্থাৎ এটা অনুসিদ্ধান্তর অভেদ। আর সর্বশেষ দেখো তুমি যদি এই স্কোয়ারটাকে ওই পাশে পার করে দাও তাহলে কি হয়, কস থিটা ইকুয়াল √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, cos থিটা ইকুয়াল √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা পেলা। তাহলে দেখো মেইন যে টপিক, অর্থাৎ তোমার বাসায় যদি গাভীর যদি দুধ থাকে, তাহলে তুমি সেখান থেকে তুমি ঘি, পনির, মিষ্টি, ছানা যা ইচ্ছা তা তুমি কিন্তু বানাইতে পারো। তোমার মেইন জিনিস হচ্ছে তোমার কাছে দুধ থাকতে হবে। তাহলে দুধটা হচ্ছে এরকম, এটা হচ্ছে মেইন যে সূত্র, অর্থাৎ অভেদের মা এটাকে বলবো আমরা। আর এগুলো মা থেকে এগুলো সন্তানের দিয়ে উৎপন্ন হয়েছে। তাহলে মা যদি তোমার কাছে থাকে তাহলে সন্তান উৎপন্ন করা এটা তো কোনো ফ্যাক্টর না, এটা তোমার প্রচলিত, তুমি যেভাবে মানে সন্তান তুমি উৎপন্ন করতে পারছো এইভাবে দেখো। তাহলে সাইন মানে এই প্রথম অভেদ থেকে তুমি দ্বিতীয় এই অভেদ থেকে যে 4টা অনুসিদ্ধান্ত আছে যে কিভাবে বের করা যায়, আশা করি তুমি পারবা। এরপরে দেখো এটাতে দেখো কি কি দাঁড়ায়, এখানে সেক স্কোয়ার থিটা যদি আমি বাম পাশেই রাখি, দেখো সেক স্কোয়ার থিটা সমান তাহলে 1, আর মাইনাস টেন স্কোয়ার যদি তুমি ডান পাশে পার করো তাহলে প্লাস টেন স্কোয়ার থিটা। আর এই জায়গায় দেখো সেক থিটা ইকুয়াল, এই স্কোয়ারটা ওই পাশে চলে গেলে কি হবে, √1 প্লাস টেন স্কোয়ার থিটা। এইটা একটা বিষয়। অনুরূপ ভাবে তুমি যদি করো না আমি টেন স্কোয়ার সমান বের করবো, তাহলে এই ক্ষেত্রে একটু না সতর্ক তোমার থাকতে হবে, একটু সতর্ক। সেটা হচ্ছে টেন স্কোয়ারকে তুমি যদি টেন স্কোয়ারের মান যদি বের করতে চাও, লক্ষ্য করে দেখো টেন স্কোয়ারের বাম পাশেই কিন্তু মাইনাস আছে, যেহেতু বাম পাশেই মাইনাস আছে তাহলে তোমার কাজ হবে এই টেন স্কোয়ারকে সমানের ডান পাশে পার করে দিয়ে ওইভাবেই তুমি একটা সূত্র জেনারেট করো। তাহলে দেখো সেক স্কোয়ার থিটা, আর এই 1টাকে যদি এই পাশে আনো তাহলে -1, আর ইকুয়াল এই মাইনাস টেন স্কোয়ার যদি সমানের ওই পাশে নিয়ে যাও তাহলে কি হয়, প্লাস টেন স্কোয়ার থিটা। এই প্লাস তো এটি দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে দেখো এটাও কিন্তু একটা সূত্র, অর্থাৎ এটাকে তুমি জেনারেলাইজ করে যদি এভাবে লেখো, টেন স্কোয়ার সমান সেক স্কোয়ার থিটা -1, তো ওইটা লেখার কোনো প্রয়োজন নাই, ওইটা আর এটা তো একই কথা। তাহলে এটা একটা পেলা। তারপরে আর একটা পাবা কি, দেখো শুধু ট্যানের মান তুমি কিন্তু পাবা। তাহলে শুধু ট্যান, এই যে স্কোয়ারটাকে যদি এই পাশে নিয়ে আসো তাহলে কি হয়, তোমার হচ্ছে সেক স্কোয়ার থিটা -1 ইকুয়াল ট্যান থিটা। তাহলে দেখো তোমার এইটা যদি এটাকে যদি ধরে আমরা সূত্রের মা, আর এই 4টা কিন্তু এই মায়ের সন্তানাদি। তাহলে অনুরূপ ভাবে দেখো আমরা মাটাকে মনে রাখবো, আর সন্তানগুলো আমরা কিভাবে বের করতে হয় সেটা তো আমরা বুঝতেই পারছি। এরপরে দেখো এটাতে চলে আসো, দেখো এই ক্ষেত্রে কি হবে, তাহলে এটা কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1, এটা তো গেল। এরপরে তোমার করতে হবে তোমার হচ্ছে ধরো কোসেক
কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল কি 1 প্লাস মাইনাস ওই পাশে গেল 1 প্লাস কট স্কোয়ার থিটা। অনুরূপভাবে যদি বলো না কোসেক থিটা মানে শুধু কোসেক কোসেক থিটা ইকুয়াল আমি বের করবো, তাহলে হবে রুট ওভার 1 প্লাস কট স্কোয়ার থিটা। আর যদি বলো না আমি এবার কট বের করবো, কট স্কোয়ারের মান বের করবো, তাহলে খেয়াল করে দেখো কট স্কোয়ারের বাম পাশে কিন্তু মাইনাস, তার মানে এই কট স্কোয়ারও কি সমানের ডান পাশে পার করে দাও, তাহলে এখানে হবে তোমার কোসেক স্কোয়ার থিটার এই 1 যদি এই পাশে নিয়ে আসো তাহলে -1 ইকুয়াল কট স্কোয়ার নিয়ে গেলে সিওটি কট স্কোয়ার থিটা। আর যদি বলো না আসলে কট স্কোয়ারের পরিবর্তে যদি কট আমি নিয়ে আসবো তাহলে এখানে রুট হবে না, এই যে সিওএস ইজ কোসেক স্কোয়ার থিটা -1 সমান হচ্ছে কট থিটা। এই হচ্ছে চারটা হচ্ছে অনুসিদ্ধান্ত, আর এটা হচ্ছে মেইন অভেদ। তার মানে মেইন অভেদ এটা হচ্ছে মেইন অভেদ, আর এই চারটা অনুসিদ্ধান্ত এটা মেইন অভেদ, এটাও মেইন অভেদ, এই চারটা অনুসিদ্ধান্ত এটাও মেইন অভেদ, এই চারটা অনুসিদ্ধান্ত। অনুসিদ্ধান্ত চারটার কোনোটাই মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। তুমি যদি কোনো সমীকরণকে পক্ষান্তর করতে পারো তাহলে অবশ্যই এই অনুসিদ্ধান্ত গুলো তুমি বের করতে পারবা। তাহলে এইটা ত্রিকোণমিতিক অভেদ সমূহ। এখন আচ্ছা এটা একটু মিশাইয়া দিই, দেখো এরপরে তোমার সর্বশেষ যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে তোমার ত্রিকোণমিতির অঙ্ক করতে গেলে যে বিষয়টা তোমার লাগবে আর একটা বিষয়, সেটা আমি তোমাকে শিখাই দিচ্ছি। দেখো আচ্ছা সেটা হচ্ছে এই বিষয়টা তোমাকে একটু মাথায় রাখতে হবে। অর্থাৎ তোমার এসএসসি পরীক্ষায় বলো বা যে কোনো পরীক্ষায় আসলে ক নাম্বার যে ম্যাথটা থাকে সেটা কিন্তু এই টাইপের একটা ম্যাথ থাকে, ওই জন্য তোমাকে এই সূত্রটা মনে রাখতে হবে। বিষয়টা এরকম, দেখো সাইন 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 ধরো সাইন ধরলাম আমি সাইন 90 ডিগ্রি প্লাস অথবা মাইনাস থিটা। তাহলে দেখো সাইন 90 ডিগ্রি প্লাস অথবা মাইনাস থিটা অথবা কস, যদিও এটা উচ্চতর গণিতের ছেলে মেয়েরা ওরা স্টুডেন্টরা খুব ভালো পারে, কারণ ওইটা এদের কাছে এই বিষয়টা ওদের কাছে আসলে ডাল ভাত। কিন্তু তুমি যেহেতু আমি ওভারঅল চিন্তা মানে আলোচনা করতেছি, তো সুতরাং আমি এটা লিখে দিচ্ছি কস 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, তারপরে তোমার হচ্ছে সেক 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, তারপর হচ্ছে কোসেক কোসেক 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, তারপর হচ্ছে ট্যান 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, আর এটা হচ্ছে তোমার কট কট 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা। এই কথার অর্থ হচ্ছে এরকম, ধরো যে কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাত থাকলো তোমার ম্যাথে, যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত থাকলো এবং এরপরে ব্র্যাকেটের এই জায়গাতে প্রথম যে মানে পদটা এটা যদি 90 ডিগ্রি থাকে আর এইখানে সূক্ষ্মকোণ থিটা আমি দিলাম, এমনিতেই থিটা মানে সূক্ষ্মকোণকে থিটা দ্বারা আমি বুঝাচ্ছি। থিটা মানে তোমার অঙ্কে তো থিটা থাকতেও পারে নাও পারে, মানে যে কোনো কোণ থাকতে পারে, 60 ডিগ্রি 45 ডিগ্রি 50 ডিগ্রি যা থাকে থাক। আর এই জায়গায় প্লাসও থাকতে পারে মাইনাসও থাকতে পারে, প্লাস থাকলেও কোনো সমস্যা নাই মাইনাস থাকলেও কোনো সমস্যা নাই, ওইটা আর একটা ইঙ্গিত বা ইশারা বহন করে, সেটা তোমার এই আলোচনা না, ওইটা একটা ভিন্ন আলোচনা সাপেক্ষ বিষয়, সেটা বাদ। তাহলে প্লাস মাইনাস যা থাকে থাকুক, প্লাসও থাকতে পারে মাইনাসও থাকতে পারে, কিন্তু এট এ টাইম তোমার প্লাস মাইনাস একসাথে কখনোই থাকবে না। যেহেতু দুটাই থাকতে পারে আমি প্লাস মাইনাসে দেখালাম, তাহলে এই অনুপাতগুলো চেঞ্জ হবে এরকম ভাবে। দেখো এটার সমান লেখা যায় সাইন যদি 90 ডিগ্রি থাকে, প্লাস থাক আর মাইনাস থাক, সাইন কনভার্ট হয়ে যাবে কজে, কস থিটা, আর এই জায়গায় কস কনভার্ট হয়ে যাবে হচ্ছে মাইনাস, আর কস কনভার্ট হবে হচ্ছে সাইন থিটা। আর এই জায়গায় দেখো সেক থিটা, সেক সেক কনভার্ট হয়ে যাবে হচ্ছে কোসেক থিটা, সেক হবে হচ্ছে কোসেক, সেক হবে কোসেক থিটা, সিওএস কোসেক থিটা, আর কোসেক হবে হচ্ছে সেক সেক থিটা, আর এখানে ট্যান থিটা হবে কট থিটা, আর কট থিটা হবে হচ্ছে তোমার ট্যান থিটা। এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। সাইন থিটা 90 ডিগ্রি যদি থাকে তাহলে সাইন হয়ে যায় কোসেক, সরি কস, কস হয়ে যায় সাইন, সেক হয় কোসেক, কোসেক হয় সেক, ট্যান হয় কট, আর কট হয় ট্যান। এইভাবে কিন্তু ত্রিকোণমিতির অনুপাতগুলো চেঞ্জ হয়ে যায়, শুধুমাত্র কিন্তু এই যে 90 ডিগ্রি থাকার কারণে, কিন্তু অন্য কোনো বিষয় নয়। এই বিষয়টা একটু মাথায় রাখবা, এটা ম্যাথ করার সময় কিন্তু লাগবে। আচ্ছা আমরা যে অঙ্কগুলো মানে সূত্রগুলো বুঝলাম, ধারাবাহিকভাবে যে সূত্রগুলো আলোচনা করলাম, এই সূত্রগুলোর আলোকে
দুই একটা ম্যাথ আমি তোমাদেরকে সলভ করে দেখায় দিই, দেখো আসলে এগুলো কি করে। ও পাশাপাশি আর একটা জিনিস লাগবে, এই ত্রিকোণমিতির অনুপাতগুলো যেহেতু তোমার সমকোণী ত্রিভুজ কেন্দ্রিক, আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তুমি জানো একটা বিখ্যাত একটা উপপাদ্য আছে পিথাগোরাসের উপপাদ্য, সেটা তোমাকে জানতে হবে। সেটা তো তুমি মোটামুটি জানো, তারপরে আমি আলোচনার সাপেক্ষে সুবিধার্থে বা তোমার বোঝার জন্য আমি এই ভিডিওতে একটু তোমাকে বোঝানোর চেষ্টা করি। দেখো তাহলে এটা সমকোণী ত্রিভুজ, ধরো এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, আর এই ত্রিভুজের এটা তো 90 ডিগ্রি, আর যে কোনো একটা কোণকে সূক্ষ্মকোণ ধরো, ধরো সূক্ষ্মকোণ আমি এটাই ধরলাম, এটা সূক্ষ্মকোণ। তাহলে এই কোণের সাপেক্ষে পিথাগোরাস সাহেব উনি কি বলতেছেন, উনি বলতেছেন এরকম, পিথাগোরাসের উপপাদ্যটা আসলে এরকম যে সমকোণী ত্রিভুজের তোমার হচ্ছে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, অর্থাৎ অতিভুজ তো এসি, তাহলে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই ত্রিভুজের অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দ্বয়ের সমষ্টির সমান। অর্থাৎ ওনার কথা অনুসারে ওনার যে উপপাদ্য, ওইটার গাণিতিক যে ফর্ম সেটা হচ্ছে এরকম, সমকোণী ত্রিভুজের অতিভুজ তার মানে এসি, অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার মানে এসি স্কোয়ার। তাহলে ওই ত্রিভুজের অপর দুই বাহু কি কি থাকে, একটা হচ্ছে এই যে এটা যদি সূক্ষ্মকোণ হয় তাহলে এটা একটা থাকে লম্ব এবি, আর একটা হচ্ছে ভূমি হচ্ছে বিসি। তাহলে অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দ্বয়ের সমষ্টির এই যে সমান। তার মানে তোমাকে এখানে কিন্তু জানতে হবে এটা হচ্ছে অতিভুজ, এটা ধরো অতিভুজ এই ত্রিভুজের সাপেক্ষে, এই ত্রিভুজের ক্ষেত্রে এটা অতিভুজ, আর এইটা তোমার হচ্ছে এবি হচ্ছে কি লম্ব, এবি লম্ব, যেহেতু তুমি সূক্ষ্মকোণটা ধরছো হচ্ছে এই যে সি কোণটাকে সূক্ষ্মকোণ ধরছো, আর বিসি হচ্ছে ভূমি, এটা হচ্ছে ভূমি। তাহলে দেখো পিথাগোরাসের সূত্র হচ্ছে অতিভুজ স্কয়ার সমান কি লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, অথবা তুমি এইভাবে লিখতে পারো লম্ব স্কয়ার সমান অতিভুজ স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, বা ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সমান হচ্ছে অতিভুজ স্কয়ার। তার মানে এই সূত্রটার আসলে কাজ কি, এটার মানে ম্যাথে কিভাবে প্রয়োগ হয়, এটা হচ্ছে এরকম, কোনো একটা সমকোণী ত্রিভুজের যদি যে কোনো দুইটা বাহুর মান দেওয়া থাকে, তাহলে তৃতীয় বাহুর মান আমরা সহজেই এই পিথাগোরাসের উপপাদ্যের সাহায্য, অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে আমরা কিন্তু পেয়ে থাকি। তাহলে এটা হচ্ছে মোটামুটি পিথাগোরাসের উপপাদ্যের মানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এটা আমি একটু পয়েন্ট আউট করার চেষ্টা করলাম। আরো যখন পার্টিকুলার পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ করো, সেটা তো জ্যামিতির অংশ, ওইটা তো আছেই, সেটা তোমার যে কোনো একটা ভিডিওতে আমি তোমাকে সুন্দর করে দেখাই দেবো। এরপরে আসো আমরা এই সবগুলো বিষয় জানলাম, এখন আমরা এই যে এই সমকোণী ত্রিভুজের পিথাগোরাস ত্রিকোণমিতিক সমকোণী ত্রিভুজের উপর ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো এগুলো কিভাবে কাজ করে তার দুই একটা আমরা একটু ম্যাথ সলভ করার চেষ্টা করি। ধরো এরকম লেখা আছে, ধরো তোমার ম্যাথটা এরকম, ধরো সাইন থিটা, এখানে সাইন থিটা মানে এ দেওয়া আছে, সে এ সমান তোমার 3/4 হলে, সাইন এ সমান 3/4 হলে, তাহলে সাইন তো একটা ত্রিকোণমিতির অনুপাত, তাহলে আরো যে 5টা ত্রিকোণমিতিক অনুপাত আছে এইগুলো সমান কি হবে সেটা বলতে পারে তোমাকে এরকম, সাইন এ সমান 3/4 হলে ত্রিকোণমিতির অন্যান্য অনুপাত সমূহ কি করো, নির্ণয় করো। তাহলে এই বিষয়টা এরকম, দেখো সাইন এ তার মানে সূক্ষ্মকোণ কিন্তু এখানে এ, আর এই সাইন এ ত্রিকোণমিতিক এটা অনুপাত, আর এটা হচ্ছে সূক্ষ্মকোণ, এটার পরিবর্তে লেখছে তোমার হচ্ছে ওই সমকোণী ত্রিভুজের, কারণ ত্রিকোণমিতির অনুপাতগুলো সমকোণী ত্রিভুজের বাহুগুলোকেই তো ইন্ডিকেট করে। তাহলে বাহুগুলোর আসলে অনুপাত কি, এই যে 3:4 অর্থাৎ 3/4, তাহলে সাইন এ সমান 3/4 হইলে তাহলে সাইন আসলে কোন সমকোণী ত্রিভুজের কোন কোন বাহুকে ইন্ডিকেট করে এটা তোমাকে জানতে হবে। তো তুমি কিন্তু জানো যে সাইন আসলে সমকোণী ত্রিভুজের লম্ব আর অতিভুজ এই দুইটা অনুপাতকে ইন্ডিকেট করে, কারণ তুমি একটা ছন্দ শিখছো, সেটা হচ্ছে সাইন থিটা মানে সাগরে লবণ অনেক, সাগরে লবণ অনেক। তাহলে এইখান থেকে তুমি লিখবা জাস্ট এইভাবে, ম্যাথটা এইভাবে সলভ করবা, আমি লিখি তোমাকে বুঝাই দিই। দেখো দেওয়া আছে সাইন এ ইকুয়াল 3/4, তুমি জাস্ট এই পাশে একটা সমকোণী ত্রিভুজ আঁকাবা, কারণ সমকোণী ত্রিভুজেরই তো এই দুইটা বাহুর অনুপাত, অর্থাৎ এই দুইটা বাহু আসলে সমকোণী ত্রিভুজেরই দুইটা বাহুর অনুপাত। তাহলে তুমি যেহেতু এখানে এ সূক্ষ্মকোণ ধরছো, তাহলে এটা এইখানে লিখলে তোমার সুবিধা হচ্ছে, কারণ এইখানে যদি তুমি এ দাও এইটাকে, তাহলে তোমার লম্ব কিন্তু এটা হবে, অর্থাৎ ভূমিটাই লম্ব হয়ে যাবে, অর্থাৎ তুমি ছোট কাল থেকে যেটা শিখে আসছো অভ্যস্ত, সেটাতে তুমি কিন্তু আর থাকতে পারছো না। তো সেটাতে থাকার ব্যবস্থা করার জন্যই আমি এটা দিচ্ছি। আর হ্যাঁ,
যদি তোমার এইখানেই যদি এ দিয়ে থাকে চিত্রে পরীক্ষায়, তাহলে তো তোমার করার কিছু নাই, তাহলে সেই ক্ষেত্রে তোমার এই ভূমিটাই লম্ব মেনে নিতেই হবে, আর লম্বটাই ভূমি প্রচলিত যে নিয়মে শিখছো সেটার উল্টা তো হবেই। তাহলে এ এখানে দিলাম আমি বি, আর এখানে দিলাম সি। তাহলে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, যার এ কোণ হচ্ছে সূক্ষ্মকোণ বলছে, আর সাইন এ, সাইন মানে তুমি জানো যেহেতু লম্ব ভাগ অতিভুজ, তার মানে লম্ব তোমার কিন্তু এই যে 3, আর অতিভুজ হচ্ছে 4, লম্ব ভাগ অতিভুজ, তাহলে 3 আর 4। এখন দেখো তুমি এই সমকোণী ত্রিভুজের অতিভুজ পাইছো হচ্ছে 4 আর লম্ব পাইছো হচ্ছে 3, বাট ভূমি কিন্তু তুমি এখনো জানো না। এখন কথা হচ্ছে ভূমিটা তুমি কেন নির্ণয় করবে, মানে ভূমিটা তোমাকে নির্ণয় করতে হবে কেন, এই কারণে নির্ণয় করতে হবে, তোমাকে কিন্তু বলছে এই যে সাইন এর সমান 3/4 হলে ত্রিকোণমিতিক অন্যান্য অনুপাত, এই যে অন্যান্য অনুপাত নির্ণয় করতে বলছে। তাহলে অন্যান্য অনুপাত বলতে তোমাকে কি ইন্ডিকেট করে, আরো যে বাদ বাকি 5টা, ধরো তুমি ট্যান এর মান যখন নির্ণয় করবে তখন ট্যান সমান কি টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত যদি হয়ে থাকে তাহলে লম্ব ভাগ তোমার হচ্ছে লম্ব ভাগ ভূমি লাগবে। তো দেখো তো ভূমি এই যে এবিটাই তো এই ত্রিভুজের ভূমি, ভূমিটার মান কি আছে, ভূমির মান নেই, সুতরাং এখানে ভূমির মানটা তোমাকে বের করতে হবে। কিভাবে বের করবে, কিছুক্ষণ আগে তোমাকে কিন্তু বললাম যে সমকোণী ত্রিভুজের তোমার হচ্ছে দুইটা বাহুর মান যদি দেওয়া থাকে তাহলে অবশিষ্ট যে বাহুটার মান পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে সহজে বের করা যায়। আসো আমরা এই ত্রিভুজত পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করি। তাহলে তুমি লিখবে এইভাবে, ত্রিভুজ এ বি সি হতে পাই, ত্রিভুজ এ বি সি হতে পাই কি পাই, পিথাগোরাস, তার মানে ভূমি স্কোয়ার, ধরো এ বি স্কোয়ার, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার বি সি স্কোয়ার ইকুয়াল অতিভুজ স্কোয়ার মানে এ সি স্কোয়ার। তাহলে তোমার উদ্দেশ্য তো এ বির মান বের করা, তাহলে এ বি স্কোয়ার ইকুয়াল এ সি স্কোয়ার মাইনাস বি সি স্কোয়ার। তারপরে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে এ বি স্কোয়ার ইকুয়াল এসির মান কত, এসির মান 4, তাহলে 4 এর উপর স্কোয়ার মাইনাস এ বির মান কত, বিসির মান হচ্ছে 3, তাহলে 3 এর উপর স্কোয়ার, তারপরে এ বি লিখলা, আর এই জায়গাটা হচ্ছে 4 16 মাইনাস 9, 16 মানে 16 মাইনাস 9, আর এর উপরে স্কোয়ার আছে, তাহলে এইবার লিখবে তুমি হচ্ছে এইখানে এ বি ইকুয়াল রুট, আর এই জায়গা হচ্ছে 9 আছে তোমার হচ্ছে 9 10 11 12 13 14 15 16, তাহলে এই জায়গা হচ্ছে 9 7 7 আর হচ্ছে 9 16, তাহলে 7 হলো। তাহলে এ বির মান তুমি অর্থাৎ ভূমির মানটা কিন্তু তুমি √7 পাইছো, ভূমির মান √7। এখন তুমি খেয়াল করে দেখো ওই যে সমকোণী ত্রিভুজ, ওই ত্রিভুজের লম্ব জানো, ভূমি জানো, অতিভুজ জানো, এখন কি তোমার কাছে ত্রিকোণমিতির যে 5টা অনুপাত আছে এই অনুপাতগুলোর মান বের করা কোনো ব্যাপার নয়। আসো আমরা সেটা মান বের করি। তাহলে তুমি প্রথমে সাইন তো দেওয়াই আছে, এইবার তুমি সাইনের বিপরীত কোসেক দাও, সি ও এস ই সি, কোসেক এ ইকুয়াল, আর কোসেকের মান বের করতে গেলে কোসেকের মান নির্ণয়ের জন্য তোমার কিন্তু এই ত্রিভুজের কোনো প্রয়োজন নেই, জাস্ট তুমি সাইনের বিপরীত যেহেতু কোসেক, তার মানে এইখানে ওই ম্যাথ থেকে অর্থাৎ এই উদ্দীপক থেকে কিন্তু তোমার কোসেকের মান বের করা সম্ভব, তার মানে 4/3, এটা হচ্ছে কোসেক। তারপরে চলে আসে এবার ট্যান দিই আমরা, ট্যান এ সরি থিটা না, ট্যান এ সমান কি, ট্যান সমান তুমি জানো টেরা লম্বা ভূত, তার মানে লম্ব ভাগ ভূমি, তাহলে লম্ব হচ্ছে এটা আর ভূমি হচ্ছে এটা, তার মানে 3/√7। তাহলে ট্যান যেহেতু তুমি বের করছো, এখন কটটা কি তোমার বের করতে অত টেনশন করার কোনো প্রয়োজন আছে, তাহলে কট যেহেতু ট্যানের বিপরীত তার মানে √7/3। তারপর হচ্ছে কস, কস থিটা সমান কি, কবরে ভূত অনেক, তাহলে কবর মানে কস আর ভূত মানে ভূমি আর অনেক মানে অতিভুজ, তার মানে √7/4, √7/4। আর কস যেহেতু তুমি পাইছো, এখন সেক, কসের বিপরীত সেক, সেক থিটা সমান হচ্ছে 4/√7। দেখো সবগুলো ত্রিকোণমিতির অনুপাত, অন্যান্য যতগুলো ত্রিকোণমিতিক অনুপাত আছে সবগুলো অনুপাত কিন্তু তুমি বের করছো। চলো আমরা আর একটা ম্যাথ সলভ করি। আচ্ছা এটা মিশাই দেই, তোমার হচ্ছে এটা মিশাই দিয়ে আর একটা ম্যাথ করি। দেখো ধরো দেওয়া আছে এরকম, ধরো দেওয়া আছে তোমার 15 cot a ইকুয়াল ধরো 8, সে cot a ইকুয়াল 8, তাহলে হলে এখানে এটা বইয়েরই ম্যাথ, হলে তোমার বলেছে সাইন এবং সেক, হলে সাইন এ আর হচ্ছে এখানে সেক এ এর মান নির্ণয় করো, মান নির্ণয় করো। আমরা কোথায় আছি আসলে,
আমরা আসলে যে ত্রিকোণমিতির অনুপাতগুলো যে সমকোণী ত্রিভুজের বাহুর সাথে যে ত্রিকোণমিতিক অনুপাতের সম্পর্ক আছে এই কনসেপ্টকে কাজে লেগিয়ে কিন্তু এই ম্যাথগুলো করতেছি। বাট তোমার আরো যে ম্যাথগুলো আছে সেগুলো তো কিন্তু ত্রিকোণমিতির যে অনুপাতগুলো আছে এই অনুপাতগুলোর মধ্যে পারস্পরিক যে সম্পর্ক সেই সূত্রগুলো ব্যবহার করতে হবে, আবার ত্রিকোণমিতির যে অভেদগুলো আছে সেই অভেদগুলো ব্যবহার করতে হবে। বাট আমাদের এই ম্যাথগুলো কিন্তু অভেদেরও প্রয়োজন হচ্ছে না, বা ত্রিকোণমিতির যে পারস্পরিক রূপান্তর সেগুলো অনুপাতের পারস্পরিক রূপান্তর সেগুলোরও প্রয়োজন নেই, বা সম্পর্ক পারস্পরিক এটারও দরকার নেই। জাস্ট এখানে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করতেছো, আর তুমি কি করতেছো যে সমকোণী ত্রিভুজের যে তিনটা বাহু আছে এই তিনটা বাহুর সাথে ত্রিকোণমিতির অনুপাতের সম্পর্ক কি, এই দুইটা কনসেপ্টকে কাজে লাগিয়ে প্রথম যে ম্যাথটা আমরা সলভ করলাম সেটা করলাম, এবং এটাও কিন্তু ওইটার কাজেই লাগবে। দেখো তাহলে দেখো তুমি দেওয়া আছে, এটা তো আছেই, তাহলে আবার আমি এখানে লিখি দেওয়া আছে সে 15 cot a = 8। তাহলে দেখো তুমি জানো ত্রিকোণমিতিক অনুপাত, তার মানে এই যে ত্রিকোণমিতিক অনুপাত, ত্রিকোণমিতির অনুপাতটা হচ্ছে কট আর সূক্ষ্মকোণটা হচ্ছে এ, তাহলে এইটা থাকলে সমান দিয়ে ওই পাশে তো অনুপাত আকারে থাকার কথা, অর্থাৎ অমুক ভাগ অমুক, তাহলে অমুক ভাগ অমুক টাইপের তো কিছু পাচ্ছ না, পাচ্ছ কি? তাহলে এটা পাওয়ার জন্য তোমার চিন্তা করতে হবে আগে অমুক ভাগ অমুক অর্থাৎ লব হর, অর্থাৎ এই অনুপাত এখানে আছে, এটার গাণিতিক যে সংখ্যা সেই সংখ্যাটা তোমাকে এই পাশে থাকতে হবে ডান পাশে। তাহলে সেটা করতে গেলে দেখো 15 যদি সমানের ওই পাশে পার করে দাও তাহলে কিন্তু 15 ভাগ হয়ে যায়, কারণ গুণ অবস্থায় আছে। তাহলে তুমি কিন্তু অনুপাত পাও, তাহলে cot a = 8/15। তাহলে দেখো এই যে ত্রিকোণমিতিক অনুপাত, আর তুমি জানো তুমি কট জানো না, তুমি জানো টেরা লম্বা ভূত, মানে ট্যান সমান লম্ব ভাগ ভূমি। তাহলে এটাও তুমি জানো ট্যানের বিপরীত কিন্তু কট, তার মানে কট হচ্ছে ভূমি ভাগ লম্ব। তাহলে এইটা দেখা মাত্র তুমি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করবা, এই যে সমকোণী ত্রিভুজ অঙ্কন করলে, আর এ সূক্ষ্মকোণ এবার আমি এখানে এ দেই, এখানে এ দিয়ে তোমাকে দেখাই, এটা এ, এটা বি, আর এটা হচ্ছে সি, এটা হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে ট্যান ট্যান মানে কি লম্ব ভাগ ভূমি, তাহলে লম্ব এটা ছিল লম্ব, এটা ট্যান হচ্ছে লম্ব এটা, আর ভূমি হচ্ছে এটা। তাহলে ট্যান আর কট হচ্ছে তোমার কি ভূমি ভাগ লম্ব, কট মানে ভূমি ভাগ লম্ব, তার মানে ভূমি তো 8, আর লম্ব তো এই যে সূক্ষ্মকোণের বিপরীত ভাগ লম্ব, এটা হচ্ছে 15। তাহলে মানে 8 পেলাম 15 পাইলাম, মানে লম্ব পাইলাম, এই যে লম্ব পাইলাম 15 আর ভূমি পাইলাম হচ্ছে আমরা 8। বাট অতিভুজ কি আমার আদৌ বের করার প্রয়োজন আছে নাকি আমরা একটু দেখি। তাহলে অতিভুজ বের করতে হবে কি হবে না সেটা তোমার কি মান চাচ্ছে, অর্থাৎ প্রশ্ন কি করতেছে প্রশ্নকর্তা, সেটার উপর তোমাকে ফোকাস রাখতে হবে। তাহলে দেখো এই যে সাইন থিটা তুমি বের করতে চাচ্ছ, সাইন থিটা তুমি সমান কি জানো? তুমি কিন্তু সাইন থিটা সমান জানো লম্ব ভাগ অতিভুজ, তার মানে সাইনের মান বের করতে গেলেই কিন্তু তোমার অতিভুজ লাগবে, তো তোমার তো অতিভুজ নাই। সুতরাং তোমাকে এখন পিথাগোরাসের সূত্র প্রয়োগ করতে হবে, কারণ তুমি জানো যে সমকোণী ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর মান যদি জানা থাকে তাহলে তৃতীয় বাহুর মানটা পিথাগোরাসের সূত্র বা উপপাদ্য প্রয়োগ করলে সহজে বের হয়ে আসে। আসো আমরা পিথাগোরাসের উপপাদ্যটা প্রয়োগ করি। তাহলে তুমি এখানে লিখবা ত্রিভুজ এ বি সি হতে পাই, কি পাই? ত্রিভুজ এবিসি হতে পাই। তুমি যেহেতু অতিভুজের মানই সরাসরি চাচ্ছে তাহলে তুমি এই পিথাগোরাসের উপপাদ্যটা এইভাবে লেখো, অতিভুজ স্কোয়ার সমান ধরো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে ভূমি স্কোয়ার। তাহলে এইবার তুমি করবা কি এ সি স্কোয়ার ইকুয়াল এ বি, তার মানে এ বির মান হচ্ছে 8, তাহলে 8 এর উপর স্কোয়ার দিবা প্লাস 15 এর উপর স্কোয়ার দিবা, তাহলে এ সি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 64 প্লাস হচ্ছে 15 এর উপর স্কোয়ার দিলে, এইখানে ক্যালকুলেটর আমার কাছে নেই, ধরো 15, তাহলে 15 গুণ 15 করি, 15 আর 15, তাহলে 15 5 5 25 5, হাত থেকে হচ্ছে তোমার 2 5 2 7, আর এখানে হচ্ছে 5 আর এই জায়গাতে 1, তাহলে 5 7 5 12 2, হাত থেকে 1 তোমার 225, তাহলে 225। তাহলে এইবার এ সি স্কোয়ার ইকুয়াল তাহলে হচ্ছে তোমার 6 4 10 0, হাত থেকে তোমার হচ্ছে 1, তো 4 আর 6 2 8 1 9, আর এই জায়গা হচ্ছে 290, তাহলে 290 অতএব এসি ইকুয়াল √290, তো 290। এটা এখন রুট করলে যেটা হবে সেটা আমার ক্যালকুলেটর আমার কাছে নেই, সুতরাং তুমি এটা এইভাবে রেখে দিলে সমস্যা নাই, 290, তাহলে এটা হচ্ছে 290। দেখো 8 এর উপর স্কোয়ার মানে 64, আর 15 এর উপর স্কোয়ার দিলে এই যে 5 5 25 5, আর 5 5 7, আর এই জায়গায় হচ্ছে তোমার 5 আর এখানে 1, তাহলে 5 7 5 12 2, হ্যাঁ ঠিক আছে। তাহলে 225 5 4 ও এখানে হচ্ছে তোমার 5 4 9, এখানে হচ্ছে 9, এই জায়গাতে হচ্ছে 9, 5 4 9, আর এখানে 6 2 8,
6 2 8, আর এই জায়গায় হচ্ছে তোমার 2, 6 2 8 2, তাহলে 289, 289 রুট 208 9 89। তাহলে দেখো এসি অর্থাৎ অতিভুজ তুমি কিন্তু পাইছো, এটার মানে এক্স্যাক্টলি তুমি বের করে নিও, সমস্যা নাই। এখন দেখো এখন কি বলতেছে সাইন থিটা, এই পাশে আমি যদি লিখি তাহলে অতএব সাইন থিটা মানে এ, সাইন এর মান কি লম্ব ভাগ অতিভুজ, তাহলে লম্ব কি তোমার লম্ব হচ্ছে এই যে সূক্ষ্মকোণ এটা, তাহলে লম্ব হচ্ছে 15, তাহলে 15 ভাগ অতিভুজ, অতিভুজের মান কত রুট 2 8 9, এটা হচ্ছে সাইনের মান বের হলো। এরপরে সেক, সেক এ ইকুয়াল কি, কারণ সেকের মান তুমি জানো না, সেক সমান কি জানো না, কিন্তু তুমি এটা জানো যে সেক মানে হচ্ছে কজের বিপরীত, তাহলে কজ যদি লম্ব ভূমি ভাগ অতিভুজ হয় তাহলে নিশ্চয়ই সেক হচ্ছে অতিভুজ ভাগ ভূমি, তাহলে অতিভুজ তো ওই ত্রিভুজের ক্ষেত্রে রুট 2 8 9, আর এখানে ভূমিটা হচ্ছে তোমার কত 8, তাহলে এইটা হচ্ছে সাইনের মান, আর এটা হচ্ছে কজের মান। এইভাবে তুমি সহজেই পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে এই ম্যাথগুলো সলভ করতে পারো। এরপরে আমরা নেক্সট ভিডিওতে ত্রিকোণমিতির যে মানে নিজেদের অভেদগুলোর মধ্যে যে সূত্র, অভেদের সূত্রগুলো কাজে লেগে কিভাবে ম্যাথ সলভ করতে হয়, তারপরে ত্রিকোণমিতির অনুপাতগুলোর মধ্যে যে পারস্পরিক সম্পর্ক, এটা প্রয়োগ করে যে ম্যাথগুলো সলভ করতে হয়, সামনের ক্লাসে তোমাদেরকে এই বিষয়গুলো একদম ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তোমরা সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।